চেয়ে নিচ্ছি, আশা আমরা এগুলা কারেকশন করে আমরা ক্লাসটা করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে, এটার আমরা শিরোনাম দেখে বুঝতে পারছেন, স্কোপ এন্ড লিমিটেশন অফ হোমিওপ্যাথি ইন সার্জিক্যাল ডিজিজেস, যেগুলা শল্য রোগ বলে বলা হয়, যে মানে শল্য চিকিৎসা লাগে এমন সব রোগে হোমিওপ্যাথিক চিকিৎসার কি ভূমিকা আছে বা এর সীমাবদ্ধতা কতটুকু আছে, সেই নিয়ে আজকের ক্লাসটা আমাদের। একটু দেখি যে ডিজিজের ক্লাসিফিকেশন আমরা একটু দেখি অ্যালোপ্যাথিতে কিভাবে করে এবং হোমিওপ্যাথিতে কিভাবে করে। স্লাইডটা দেখা। হ্যালো ডক্টর পাটোয়ারি। জি স্যার, দেখতে পাচ্ছি। আপনি খোলা রাখেন না কেন আমার সাথে? আপনি কথা বলেন আমার সাথে সাথে। ক্লিয়ার দেখতে পাচ্ছি স্যার, আমি বলতেছি স্যার, আমি শুনতে পাচ্ছি, আমি বলছি, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি মাঝখানে কনফিউজ হয়েছি যে দেখছেন কিনা। এনিওয়ে, সো আমরা এটা ক্লাসিফিকেশনটা অ্যালোপ্যাথিতে এভাবে করে যে একুট ডিজিজ, সাব একুট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ। একুটটা তারা সময়ের ভিত্তিতে একুট ক্রনিক বলে। একটা রোগ যদি তার ভোগকাল কয়েক সপ্তাহ থাকে, এটাকে একুট ডিজিজ বলে। যেমন মনে করেন একটা স্মল পক্স, চিকেন পক্স, এগুলো হলো একুট ডিজিজ। আর যদি কয়েক মাস, পার্টিকুলারলি লেস দেন 6 মান্থস, 6 মাসের নিচে যদি কোনো রোগের ভোগকাল হয়, এটাকে সাধারণত সাব একুট ডিজিজ বলে। আর 6 মাসের উপরে যদি হয়, এটাকে ক্রনিক ডিজিজ বলে। তাই এটা দেখেন অনেকটা মেকানিক্যাল ক্লাসিফিকেশন। ক্রনিক ডিজিজের মাঝে আবার কিছুকে বলে মেডিকেল, কিছুকে বলে সার্জিক্যাল। আমরা একটু দেখি এখন হোমিওপ্যাথিতে কিভাবে ক্লাসিফিকেশন করে। হোমিওপ্যাথির ক্লাসিফিকেশনটা একদম হানিম্যানের মতো করে আমরা যদি বলি, তাহলে বলবো কিছু জিনিস আছে এগুলোকে রোগী বলা হয় না, বলা হয় ইনডিসপোজিশন। এটা বলা যায় জাস্ট সাময়িক অসুস্থতা। মনে করেন কেউ হয়তো বেশি খেয়েছে, তার পেটটা ফেপে গেল, পেটে একটু ব্যথা করলো বা বমি করলো, বা রোদে গিয়েছে তার মাথা ব্যথা করলো, এইগুলো হলো ইনডিসপোজিশন। মানে যে কারণে তার এই লক্ষণগুলো এসেছিল, ওই কারণটা স্টপ করে দিলেই সেটা ভালো হয়ে যায়। আর কতগুলো আছে ডেফিনিট এন্টিটি, এইগুলাকে বলে ডিজিজ। এটা চট করে চলে যায় না, এটা একটা ভোগকাল শেষ করে তারপর যায়। এই ডিজিজ গুলাকে হানিম্যান 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো একুট ডিজিজ, একটা হলো ক্রনিক ডিজিজ। একুট ডিজিজ কি তিনি আবার 3 ভাগে ভাগ করেছেন। স্পোরাডিক বা বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় যদি রোগ হয়, এগুলোকে বলে স্পোরাডিক। আর একটা বলে এন্ডেমিক, যে একটা এলাকার মধ্যে যদি জোরে অসুখটা হয়, সেটাকে বলে এন্ডেমিক। আর যদি সারা দেশ জুড়ে বা আশেপাশে কয়েকটা দেশ জুড়ে হয়, এটাকে বলে এপিডেমিক। আর ক্রনিক ডিজিজ হানিম্যান 3 ভাগে ভাগ করছেন। আমরা জানি সোরাসিস, সাইকোসিস এবং সিভিলিস, এবং আরেকটা আছে মিক্সড ম্যারেজ। এটা আপনি সোরা, সিভিলিস, সাইকোসিস একসাথে হতে পারে, অথবা সোরার সাথে সিভিলিস, সোরার সাথে সাইকোসিস, এভাবে হতে পারে, কিন্তু সোরার সাথে থাকবে। আর কজেশনকে হোমিওপ্যাথিতে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো ফান্ডামেন্টাল কজ, এক্সাইটিং কজ আর মেইনটেইনিং কজ। ফান্ডামেন্টাল কজটা হলো অ্যাকচুয়ালি যেটা একেবারে মৌলিক কারণ, সেটা হলো মায়াজমেটিক কজ, ক্রনিক মায়াজমেটিক কজ। এক্সাইটিং কজ হলো যে রোগটা কোনো কারণে হঠাৎ করে বেড়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল, এটা হলো এক্সাইটিং কজ। আর মেইনটেইনিং কজ হলো যে কারণের জন্য রোগটা ভালো হচ্ছে না, ভালো হয়েও ভালো হচ্ছে না, সেগুলো হলো মেইনটেইনিং কজ। এখন আমরা যদি একটু দেখি হানিম্যানের সার্জারি সম্বন্ধে হানিম্যানের কি ভিউ ছিল। আমরা হানিম্যানের লাইফ এন্ড ওয়ার্কস, যে রিচার্ড হেলের বইয়ে আমরা বেশ কতগুলো উদ্ধৃতি পাই। একটা হলো রিচার্ড হেল হানিম্যানের ওয়ার্কস গুলাকে রিসার্চ করে তিনি এই আইডিয়া টেনেছেন যে হানিম্যান ডিড নট ওভারলুক। উনি বলতেছেন যে হানিম্যান সার্জারিকে কখনো ওভারলুক করেননি, বরং মানে প্রয়োজনীয় ক্ষেত্রে সার্জারির
দরকারটাকে তিনি এমফাসাইজ করেছেন, তিনি জোর দিয়েছেন। সেটা তার বই আছে প্র্যাকটিক্যাল সায়েন্স অফ হিলিং, এখানে উনি বলেছেন। আর বলা যায় হানিম্যান কখনো সার্জিক্যাল অপারেশনকে উনি রিনাউন্স করেনি। রিনাউন্স মানে অবজ্ঞা করেননি, বরং অর্গানের প্রতিটা এডিশনেই যে প্রযোজ্য ক্ষেত্রে সার্জারির করার কথা বা এর প্রয়োজনীয়তার কথা তিনি বলে গেছেন। আমরা যদি দেখেন সার্জারির ফাদার ছিলেন, যেমন আমরা হোমিওপ্যাথির ফাদার বলি স্যামুয়েল হানিম্যান, মডার্ন সার্জারির ফাদার বলা হয় জন হান্টার। তিনিও অনেকটা স্যামুয়েল হানিম্যান থেকে একটু আগে, ওনার জন্ম 1728 থেকে 1793, প্রায় সমসাময়িক, একটু আগে। তিনি হলেন ফাদার অফ মডার্ন সার্জারি। আমি বেশি তার আরো কিছু বক্তব্য আছে সার্জারি নিয়ে, আচ্ছা আমি একটু বক্তব্য বলি। তিনি বলছিলেন, জন হান্টার, তিনি একজন ব্রিটিশ সার্জন, the last part of surgery is operation। দেখেন, সার্জারি মানে অপারেশন না, এটা হলো লাস্ট পার্ট অফ সার্জারি ইজ অপারেশন। যখন আর পারাই যায় না কোনোভাবে, তখন জিনিসটাকে কেটে ফেলা। আবার এট দ্য সেম টাইম বলছেন তিনি যে অপারেশনটা হলো ইজ এ টেসিড অ্যাকনোলেজমেন্ট অফ দ্য ইনসাফিসিয়েন্সি অফ দ্য সার্জারি, যে সার্জারির এই বিষয়ের ব্যর্থতা। সার্জারিও চেষ্টা করে যে পুরো অর্গানটাকে কেটে না ফেলে যদি এটাকে বাঁচানো যায়, যখন একদম পারে না তখনই সেটাকে কেটে ফেলে। এই কথা জন হান্টারই বলছেন, দ্য লাস্ট পার্ট অফ সার্জারি ইজ অপারেশন। তো এই জন্য সার্জারি বলতে যেভাবে সার্জারির মধ্যেও চেষ্টা করা হয় যে যত কম ক্ষতি করে, কম কাটাছেঁড়া করে যদি একটা রোগের আরোগ্যকে ত্বরান্বিত করা যায়। আমরা দেখি যে যোগে যোগে সার্জারি ছিল, সার্জারি ছাড়া চিকিৎসা বিদ্যা কখনো ছিল না। আমরা আয়ুর্বেদিকে দেখি যে একদম ফার্স্ট আয়ুর্বেদিক সার্জন তাকে বলা হয় সুশ্রুত, যে মেডিকেল তিনি ছিলেন চরক, আর সার্জারি যে আয়ুর্বেদের একদম ফার্স্ট ব্যক্তিত্ব তিনি ছিলেন সুশ্রুত। তিনিও তার সময়ে 600 BC, অর্থাৎ খ্রিস্টের 600 বছর, খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে তিনি ছিলেন। এবং তখন সার্জারি খুব ভালোভাবে তারা এটা প্রতিষ্ঠিত ছিল, এবং বিভিন্ন কঠিন কঠিন সার্জারি এই সুশ্রুতর আমলে হতো। তারপর আমরা দেখি যে মুসলিম যে মানে চিকিৎসা বিজ্ঞান বা মুসলমানদের দ্বারা যেসব চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, যেমন আমরা দেখি ইউনানি মেডিসিন, সেটাও অনেকটা মধ্যযুগে, ধরে 1000 শতাব্দীর দিকে সার্জারিটাকে অনেক উন্নত করেছিল এই ইউনানি ডাক্তাররা। এর মাঝে একজন ছিলেন ডাক্তার আবুল কাসেম জাহরাউই। তিনি একজন স্পেনের একজন মুসলিম, এবং তিনি খুব নামকরা সার্জন ছিলেন, এবং তাকে তখন বলা হতো ফাদার অফ সার্জারি। এবং তিনি এমন সব যন্ত্র আবিষ্কার করেছেন, আপনারা এখানে ছবিগুলো দেখতে পারেন, যে বলা হয় যে এই ধরনের যন্ত্র প্রায় এইগুলি সেদিক পরিবর্তন করে। কাজে আমরা দেখি যে সার্জারিটা একদম মানে খ্রিস্ট জন্মের পূর্ব থেকে হানিম্যানের সময় পর্যন্ত বিভিন্নভাবে মেডিকেল চিকিৎসার সাথে সার্জারিটা প্রচলিত ছিল। এই জন্য হানিম্যানও কখনো এটার প্রয়োজনীয়তাকে অস্বীকার করেনি, তবে বিনা প্রয়োজনে বা যেখানে মেডিসিন দিয়ে চিকিৎসা চেষ্টা না করে কেটে ফেলা দেওয়ার তিনি বিরোধিতা করতেন। আমরা একটু সরাসরি চলে যাই যে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কখন সার্জনের হেল্প দরকার পড়ে, কখন তিনি একজন সার্জারি চিকিৎসকের কাছে তার রোগীকে প্রেরণ করবেন, রেফার করবেন। একটা হলো যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সিতে, মনে করেন কোনো লোকের ফ্র্যাকচার হয়ে গেল, তার ফিমারটা ফ্র্যাকচার হয়ে গেল, তার হয়তো ধরেন হিউমারাস ফ্র্যাকচার হয়ে গেল, এবং ফ্র্যাকচারের রোগীকে আপনি তাকে বিশেষ পদ্ধতিতে হাড়ের ভাঙ্গা হাড়ের দুইটি অংশকে কাছাকাছি এনে প্লাস্টার দিয়ে চিকিৎসা করতে হয়। এখানে মেডিসিনের
প্রয়োজন আসে পরবর্তীতে। ফার্স্ট হলো যে তাকে সার্জিক্যাল বা অর্থোপেডিক সার্জারির প্রয়োজন, কাজে এই সময় হোমিওপ্যাথিক ডাক্তার তিনি নিজেই না করে বরং একজন ভালো অর্থোপেডিক সার্জনের কাছে এটাকে পাঠান। অথবা যদি কোনো ইন্টারনাল ভিসেরা মানে ভিতরে কোনো যন্ত্রপাতি হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়, হয়তো মনে করেন একজনের স্টমাক পারফোরেশন হয়ে গেল, ইন্টেস্টাইন পারফোরেশন হয়ে গেল, জরায়ু পারফোরেশন হয়ে গেল, তাইলে কিন্তু এখানে ওষুধের প্রয়োজন পড়ে, আগে হলো সার্জারি। আরেকটা ক্ষেত্র আছে যে কনজেনিটাল ম্যালফরমেশন, জন্মগত অনেক বৈকল্য আছে, বাচ্চারা নিয়ে আসে, এখানেও আপনার মেডিসিন চিকিৎসা পরে আগে সার্জারি। যেমন ক্লেফট প্যালেট, এই যে ঠোঁট কাটা, তারপর আপনার তালু কাটা রোগী আছে, আপনি ওষুধ দিয়ে এটাকে ভালো করতে পারবেন না, ওষুধ দিয়ে এটা জোড়া লাগবে না, এই জন্য এটাকে সার্জারি করতে হবে। আবার অনেকের আছে ইমপারফোরেট অ্যানাস, পায়খানা ছিদ্র নেই, অ্যানাল ক্যানেল ছাড়াই জন্ম হয়েছে। ধরেন কেউ আছে এই যে হার্টের মাঝে একটা বৈকল্য বলে ফেলট স্টেটালজি, মানে তার ডান দিকের নালীগুলা, রক্তের নালীগুলা বাম দিকে জন্ম হয়েছে, আর বাম দিকে যেটা হওয়ার কথা সেটা ডান দিকে হয়েছে, এইগুলাকে বলে ফেলট স্টেটালজি। এখানেও আপনি ওষুধ দিয়ে কিছু করার নেই, এখানে অপারেশনের দরকার। আবার আরেকটা আছে, ধরেন যদি কোনো ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্টও না, এটা জন্মগত বৈকল্য না, এটা রোগের ফলে জিনিসটা হয়েছে, কিন্তু এমন একটা পর্যায়ে গেছে যেখানে মেকানিক্যাল সাহায্যের দরকার। মনে করেন হানিম্যানি বলছেন, আমরা দেখাবো যে একটা কিডনির মধ্যে পাথর হয়েছে, পাথরটা এত বড়ই হয়ে গেছে যে এই পাথর কখনো বেরোবে না, বরং পাথরটা কিডনির টিস্যুগুলাকে নষ্ট করে দেবে, এটাকে বলে স্টেক হর্ন রেনাল ক্যালকুলাই। এটাকে হানিম্যানি বছর অর্গানো নিয়ে আসছে, এটাকে আপনার সার্জারি করে বের করতে হবে। বা কেউ হয়ে গেল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা একটোপিক প্রেগনেন্সি, এখানে কিন্তু সার্জারি করতে হবে। এখানে আপনি যদি সার্জারি করতে দেরি করেন বা করেন না, রোগীর ক্ষতি হয়ে যাবে। তাহলে দেখেন কতগুলা সুনির্দিষ্ট ক্ষেত্র আছে যেখানে সার্জিক্যাল হেল্প একদম মানে নেসেসারি, আর কতগুলা ক্ষেত্র আছে আমরা দেখাবো সেখানে আপনি প্লাস মাইনাস। এখানে যদি মেডিসিনাল চিকিৎসা আপনি করবেন প্রথমে, যদি ফেল করেন বা রোগীর অবস্থা অবনতির দিকে যায়, তখন সার্জারি সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু প্রথমে সার্জারি করতে হবে এমন কথা না। এইগুলো আমরা দেখাবো। তাহলে এখন আমরা আসি, এই যে আমরা এখানে লিখছি ডিজিজ কন্ডিশন হুইচ মে অর মে নট নিড সার্জারি। কিছু রোগাবস্থা আছে যেখানে সার্জারি লাগতে পারে, নাও লাগতে পারে। সার্জন বলবে যে না এটা সার্জারি করো, আমরা হোমিওপ্যাথি বলবো যে না সার্জারির দরকার নেই, বরং আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করতে পারি। সেই ক্ষেত্রে হয়তো দেখা গেলো 50% ক্ষেত্রে আমরা হয়তো ওই জিনিসটাকে কারেকশন করে ফেললাম ওষুধ দিয়ে। আবার যখন আমি হতে পারবো না, দেন এটার সার্জারির জন্য আপনি প্রেরণ করতে পারেন, রেফার করতে পারেন। তবে এটা যেন এমন অবস্থায় পাঠানো হয় না যে কেসটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এর আগেই আপনাকে এটা সার্জনের কাছে রেফার করতে হবে। কাজেই চিকিৎসা করার সময় এটা খেয়াল রাখতে হবে। আমরা দেখাবো কেসগুলা, কোন কেসে আমরা পাঠাবো, কোনটাতে পাঠাবো না, এবং আমরা দেখবো যে কোন কোন কেস শুধু হোমিওপ্যাথিদেরই হতে পারে, মে অর মে নট বি ট্রিটেড বাই হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি দিয়ে হতে পারে, কতগুলা হোমিওপ্যাথি দিয়ে হয়তো হবে না, সেটা আগেই ডিসাইড করা যাবে। অথবা কিছু কিছু কেস আছে যেগুলা সার্জারি করবে, কিন্তু সার্জারির আগে এবং সার্জারির পরে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আমরা কমপ্লিমেন্ট করব। এই জিনিসগুলো আমরা একটা একটা করে এখন বর্ণনা করার চেষ্টা করব। প্রথমেই আসি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি সমস্যা আছে। আমরা প্রথমে দেখি একটা ধরনের করোনারি থ্রম্বোসিস। এই যে আজকাল বলে এই জন্য হার্টের ধমনীগুলা ব্লক হয়ে গেছে, ব্লক 100% ব্লক, 80% ব্লক। এই যে ব্লক যে হয়, এই ব্লকের কিছু আপনি কি করবেন? আমাদের কাছে হোমিওপ্যাথদের কাছে ব্লকের পেশেন্ট আসে, সেখানে আপনি কিভাবে ডিসাইড করবেন কতদূর পর্যন্ত আপনি ট্রাই করবেন, কখন আপনি ছেড়ে দিবেন।
এটা বিচার বিবেচনা করা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে যদি আপনি ভুল করেন তাহলে রোগীর ক্ষতি করে ফেলবেন। এই জন্য আমি বলবো যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এইসব কেস হ্যান্ডেল করে তারাই শুধু হ্যান্ডেল করবেন, অন্যরা হ্যান্ডেল করবেন না, না করা ভালো, নাইলে রোগীর ক্ষতি করে ফেলতে পারেন আপনি। আচ্ছা, তাইলে আমরা করোনারি থ্রম্বোসিসের কি কেস, কোন কোন কেসগুলো আমরা সতর্কতা নেব। এক নম্বর হলো যে 3 ভেসেল ব্লক। আপনার ডায়াগনোসিসে লেখা থাকবে, দেখবেন হার্টের সার্জনে লিখবে TVD, ট্রিপল ভেসেলস ডিজিজ। মানে আমরা করোনারি আর্টারি আমরা দেখাবো 3টেই বড় ধমনী থাকে, 3টেই বন্ধ হয়ে গেল এবং দেখা গেল যে মোর দেন 90% বা কোনোটা 100% হয়ে গেছে। এই কেসে আপনি কি করবেন? এক। 2 নম্বর হলো বলা হয় লেফট মেইন ব্লক। এখানে 2টা করোনারি আর্টারি আছে, একটা রাইট একটা লেফট। লেফট করোনারি আর্টারি মোর দেন 60% এলাকাকে সাপ্লাই দেয়, হার্টের 60% এলাকাকে ব্লাড সাপ্লাই দেয়। এই জন্য যদি লেফট মেইন আর্টারিটা ব্লক হয়ে যায় এবং বাই চান্স হার্ট অ্যাটাক করে, তাহলে ওই পেশেন্ট মারা যাবে। কারণ মোর দেন 60% হার্ট যদি অকেজ হয়ে যায়, সেটা একদম একুট হার্ট ফেলিয়ার হয়ে রোগী মারা যাওয়ার পথে যাবে। কারণ এই ক্ষেত্রে আপনি করবেন কি করবেন না। আনসারটা বলি আমি, যদি 3 ভেসেলস ব্লক হয়, 3টেই ব্লক হয়ে গেছে এবং মোর দেন 90%, এটা বেটার হলো এটা না ধরা, বেটার। কেন? কারণ রোগীটা আপনি যখন ওষুধ দিবেন, সে ওষুধ খেয়ে ফেরার আগেই তার একটা হার্ট অ্যাটাক হতে পারে। আপনি ওষুধ দিলেন তাকে ধরেন 3 সপ্তাহ, আপনি ওষুধ নেওয়ার 3 দিনের মধ্যে তার হার্ট অ্যাটাক হয়েছে, মারা যেতে পারে। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ 90% ব্লক হলে এখানে মানে কোনো ধরনের নিশ্চয়তা থাকে না যে কি হবে কি হবে না। তবে যদি আপনি দেখেন যে 3 ভেসেল ডিজিজ, কিন্তু এখানে বলা হয় কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করছে, মানে কিছু ধমনী আছে নতুন করে গজিয়ে ওই যে ব্লকটাকে বাইপাস করে, এটা হলো অটোমেটিক বাইপাস। যদি এইরকম কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করে থাকে, তাইলে আপনি এটা ওষুধ চিকিৎসা করতে পারেন। এমনকি এলোপাত্রাও কার্ডিয়াক সার্জনও ধনার অপারেশন করে না, রোগীকে চান্স দেয় যে আপনার কোলেটারাল সার্কুলেশন হয়েছে, কাজেই আপনি আরো ওয়েট করে আরো 6 মাস দেখি আমরা। তাহলে দেখেন এটা আপনাকে বুঝতে হবে 3 ভেসেল ডিজিজ উইথ কোলেটারাল সার্কুলেশন, এখানে আপনার চিকিৎসার সুযোগ আছে, আপনি করতে পারবেন। আবার 3 ভেসেল ডিজিজ নো কোলেটারাল সার্কুলেশন, আমার মতে বেটার এটা ধরবেনই না, বা খুব অভিজ্ঞ যদি কেউ থাকে বা এরকম রিস্ক নেওয়ার মতো তার প্রজ্ঞা থাকে, তার কাছে রেফার করে দেবে, আর নাহলে আপনি বিপদে করতে পারেন। 2 নম্বর হলো লেফট মেইন ব্লক হয়ে গেছে, এখানেও একই কথা। লেফট মেইন যদি 100% ব্লক হয় তাহলে ধরবেনই না, কারণ এটা একদম সার্জারি করবে, খুব তাড়াতাড়ি সার্জারি করবে। আবারও একই কথা, যদি লেফট মেইনটাও ব্লক হয়েছে কিন্তু ফুল না 60% বা হয়তো করেন 70%, এখানে বরং একটু রিস্ক নিতেও পারেন আপনি। কিন্তু যদি মোর দেন 90% হয় লেফট মেইন ব্লক, বেটার হলো আপনি ধরবেন না। এই জিনিসগুলো মনে রাখবেন, নতুবা কিন্তু হঠাৎ করে বিপদে পড়ে যেতে পারেন যদি আপনি এই কথাগুলো ফলো না করেন। আচ্ছা, এলোপ্যাথিক ডাক্তাররা কি করে? এই যে আমরা তাদেরকে ছেড়ে দেব, তারা একটা হলো তারা দেখবে, এটাকে বলে PCI, মানে ওই যে রিং পরানো। কতগুলা ক্ষেত্রে তারা রিং পরায়, আর কতগুলা ক্ষেত্রে তারা সরাসরি অপারেশনের জন্য বলে। যেমন ওই যে 3 ভেসেল ডিজিজ হলে একদম বলবে যে আর রিং টিং পরানোর নাই, একদম আপনি সরাসরি অপারেশন করেন। অথবা যদি লেফট মেইন ব্লক হয় তাইলে একই কথা, তাইলে গেল করোনারি থ্রম্বোসিসের রোগাবস্থা, আপনি এখানে কি করবেন কি করবেন না। সেকেন্ড আমরা আসি কনজেনাইটাল হার্ট ডিজিজ, জন্মগত হৃদরোগ। এখানে আপনি কি করবেন, কতদূর করবেন আমরা একটু দেখি। এখানে আমরা বলি যে
কতগুলা রোগাবস্থার নাম, একটাকে বলি এএসডি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আমরা ছবি দেখাবো পরের পৃষ্ঠায়, দেখি আছে কিনা। আচ্ছা, দেখাবো আমরা। আর একটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি। আর একটা হলো পিডিএ, পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। আর একটা হলো ফেলোরস টেট্রালজি। এই যে চারটে অবস্থা, এগুলো হলো জন্মগত হার্টের বৈকল্য। হার্টের মাঝেও অ্যাবনর্মাল ছিদ্র, যেখানে ছিদ্র থাকার কথা না, এখানে ছিদ্র আছে। এখন কথা হলো, যদি ওই ছিদ্রটা 2 মিলিমিটারের কম থাকে, তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন। আমরাও করি চিকিৎসা। এএসডি 2 মিলিমিটারের কম, বিএসডি 2 মিলিমিটারের কম, এবং বাচ্চার বয়স কম, পিডিএ ও একই কথা, আপনি চিকিৎসা করতে পারেন। কিন্তু যদি একটা ভিএসডি বেশ বড়, 1 সেন্টিমিটার, এবং বাচ্চার বেশ বয়স হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আচ্ছা, কেন অপারেশন তাড়াতাড়ি করতে হবে? বা এএসডি বেলাও তাই। এএসডি যদি অনেক বড় ছিদ্র থাকে এবং বাচ্চার বয়স বেশি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করবে। কেন হলো, এই অবস্থার কারণে ওই বাচ্চার মাঝে একটা কন্ডিশন ডেভেলপ করে ফেলে, এটাকে বলে পালমোনারি হাইপারটেনশন। ওইটা ওই এসেনশিয়াল হাইপারটেনশন, আমাদের ব্লাড প্রেশার যেটা, ওইটা না। এটা আপনার লাংস জনিত কারণে একটা হাইপারটেনশন, এটা বলে পালমোনারি হাইপারটেনশন। যদি পালমোনারি হাইপারটেনশন সিভিয়ারলি ডেভেলপ করে যায়, তাহলে আর হার্টের সার্জন অপারেশন করবে না, কারণ তখন অপারেশন করে কোনো লাভ হবে না। এই জন্য আপনি একটা এএসডি বিএসডির বাচ্চাকে ততক্ষণই রাখবেন যদি আপনি চিকিৎসা করেন, যদি আপনার এই প্রজ্ঞা থাকে, যেন তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ না করে। আপনি চিকিৎসা করতে করে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করাইয়া ছাড়লেন, তাহলে কিন্তু রোগীর ক্ষতি করে দিলেন আপনি। এটা ফেলোরস টেট্রালজির বেলাও একই কথা, যত মানে জন্মগত বৈকল্য আছে সবগুলার বেলা একই কথা। কাজেই এটা সম্বন্ধে যার ভালো আইডিয়া নাই, বেটার এই কেস না ধরা। পালমোনারি হাইপারটেনশন কাকে বলে, কিভাবে ডেভেলপ করে, কি করে বুঝবেন? আপনি ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট বোঝার ক্ষমতা লাগবে, যে ছিদ্রগুলার কতদূর ব্যাসার্ধ, কি অবস্থা আছে। যদি বোঝেন, তাহলে সার্টেন সীমা রেখা পর্যন্ত আপনি চিকিৎসা করতে পারেন। আর নতুবা এটা ছেড়ে দিতে হবে ফর কার্ডিয়াক সার্জন। যেমন একটা বড় বিএসডি, কার্ডিয়াক সার্জন এটাকে রিপেয়ার করে দিবেন, রিপেয়ার করে কি ভালো হয়ে যাবে। আচ্ছা, তৃতীয়ত আমরা আসি রিউমেটিক ভালভুলার ডিজিজ। আমরা স্নেক রিমেডি গুলো পড়ার সময়, আমরা আলোচনা করেছিলাম যে একজন বাচ্চা কম বয়স থাকতে তার অনেক সময় ক্রনিক সোর থ্রোট হয়, তার টনসিলাইটিস হয়, এবং এর ফলে তার একটা রিউমেটিক ফিভার, আমি এখন আর এর প্যাথোলজি বোঝাতে যাচ্ছি না, তার রিউমেটিক ফিভার ডেভেলপ করে। এই রিউমেটিক ফিভার ডেভেলপ করলে তার জয়েন্টে ভ্রমণশীল ব্যথা হয়। এটা বড় কথা না, ব্যথা হোক, কিন্তু সে হার্টের ভালভকে আক্রমণ করে ফেলে। এখানে একটা অ্যান্টিজেনের ব্যাপার আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, হার্টের ভালভকে রিঅ্যাকশন করে ভালভগুলোকে নষ্ট করে দেয়। আমাদের হার্টের মধ্যে 4টা ভালভ আছে, 4টাকেই নষ্ট করে দেয়। এখন এগুলো যদি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাহলে অপারেশন করে রিপ্লেস করা ছাড়া কোনো উপায় থাকে না। আর্টিফিশিয়াল ভালভ দিয়ে রিপ্লেস করতে হবে। মনে করেন একজনের মাইট্রাল স্টেনোসিস হয়ে গেল, মাইট্রাল ভালভটা নষ্ট হয়ে গেল, তখন ওই ভালভটাকে রিপ্লেস করে দিতে হয়, আর নাহলে হার্ট ফেলিয়ার ডেভেলপ করে রোগী মারা যাবে। এখন এই কেসগুলোতে হোমিওপ্যাথি দেওয়ার স্কোপ আছে, কত দূর আপনি দেবেন, কত পর্যন্ত আপনি হাতে ধরে রাখবেন, সেটা আমি বলতে যাচ্ছি। যদি দেখেন যে এখানে আপনার ইকোকার্ডিওগ্রাফি বোঝার ক্ষমতা লাগবে, যে আপনি মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, এওর্টিক স্টেনোসিস, এওর্টিক রিগার্জিটেশন বুঝেন না, এই কেস ধরবেন না, ধরবেন না, কারণ রোগীর ক্ষতি করবেন আপনি। যদি বুঝেন তাইলে ধরবেন। এখানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে, এবং আমাদের যারা পূর্বসূরি, যেমন ডাক্তার কেন্ট জোরে সোরে বলছেন, আরে
এই যে রিউমাটিক ভালভুলার ডিজিজ আমাদের ওষুধে ভালো করে যদি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করা যায়। এর মাঝে আমরা গতদিন আলোচনা করেছি আমাদের কিছু ওষুধ, এর মাঝে একটা ছিল নাজা, তারপরে আছে আপনার লোরোসেরাসাস, তারপরে আপনার আছে আমাদের ইভেন কি স্পাইজেলিয়া। এরকম বিভিন্ন ওষুধ আপনি তার রোগ লক্ষণ অনুযায়ী যদি প্রয়োগ করেন তাইলে দেখা যায় যে ভালভ রিপেয়ার হতে পারে। কিন্তু সেটাও আপনি কিছুদিন পরে 3 মাস পরে পরে একটা ইকোকার্ডিওগ্রাফ করা উচিত, দেখার জন্য যে কি অবস্থা আছে, কারণ আপনি বাইরে থেকে ভালো বুঝবেন না। এইভাবে যদি আপনি বুঝতে পারেন তাইলে আপনি এই কেস নেবেন, আর বেটার হলে যদি না বুঝেন নেবেন না। কারণ কেন, আপনি দেরি করলে ওই যে বললাম পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যাবে। পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে গেলে ওইটা অপারেশন করলেও রোগীর কোনো লাভ হবে না। মনে করেন সে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে গেল, আবার গেল সার্জনের কাছে, সার্জন বলবে না আর অপারেশন করা যাবে না। তখন যদি সার্জন জিজ্ঞেস করে যে তুমি এতদিন কি করলা, কেন করাইলেন, বলে না আমাকে একজন হোমিওপ্যাথিক ডাক্তার চিকিৎসা করছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু এই যে আপনার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলো তারপরে পাঠালেন, এই জন্য কিন্তু আপনি যদি সচেতন কেউ থেকে মামলাও করতে পারে আপনার বিরুদ্ধে, যে আমার বাচ্চাটাকে আগে অপারেশন করলে ভালো হতো কিন্তু উনি কিছু বুঝেননি, আমাকে অনেক সময় দেরি করে ফেলছেন, এখন এই যে কার্ডিয়াক সার্জন বলছে যে আর অপারেশন করে কোনো কাজ হবে না। কাজেই এই কেসগুলা যদি আপনার এই ধরনের রোগাবস্থা সম্বন্ধে আপনার জ্ঞান থাকে, এর টেস্ট করার বিভিন্ন সুবিধা সম্বন্ধে আপনার জ্ঞান থাকে, তাইলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করার স্কোপ আছে। কতদূর আছে আমি বললাম। এখন আমরা যাই একটু, এখানে আমরা দেখি এই যে দেখেন হার্টের বলছিলাম যে করোনারি ভেসেলস, এই যে এটা হলো রাইট করোনারি আর্টারি, এটা হলো লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি হার্টের 40% এলাকাকে রক্ত সরবরাহ করে, আর লেফট করোনারি আর্টারি 60% এলাকাকে রক্ত সরবরাহ করে। এবং এখানেই ব্লক হয়। ব্লক হয় কিভাবে, এই যে ডান দিকে আমি দেখাচ্ছি, এই যে অ্যাথারোস্ক্লেরোসিস মানে চর্বি জমে জমে এই যে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তখন এই যে রিং পরাচ্ছে, দেখেন রিং পরিয়ে এই রাস্তাটাকে আবার খুলে দিচ্ছে। এই যে ধর রিং পরিয়েছে, আমরা এখানে দেখি এই যে বললাম এএসডি ভিএসডি, এই যে দেখেন ডান দিকের ছবিটার মধ্যে, এটা হলো ভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দুই ভেন্ট্রিকুলার মাঝখানের ওয়ালটা, এটা নিশ্চিদ্র থাকার কথা, কিন্তু এখানে একটা ছিদ্র আছে দেখেন, এটাকে বলে বিএসডি। এটা যদি খুব ছোট অবস্থায় থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারেন, রিপেয়ারও হয়ে যেতে পারে। আর যদি বেশি বড় হয়ে থাকে তাহলে ধরবেন না, তাইলে ওই তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে এবং রোগী হার্ট ফেলিয়ার হয়ে মারা যাবে। এটি হলো বিএসডি, এই হলো এএসডি। বাম দিকের ছবিটা দেখেন, উপর দিকে দুইটা টেপের মাঝখানে একটা ছিদ্র আছে। এই দুই ধরনের রোগী কিন্তু আমাদের কাছে আসে, হোমিওপ্যাথির কাছে আসে। এই জন্য এগুলা ধরতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অথবা আপনি এগুলা একটু তোর কাছ থেকে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। এবার আমরা আসি একটা সহজ সিস্টেম, এটা হলো এলিমেন্টারি সিস্টেম, পরিপাকতন্ত্র। এখানে আমরা বেশিরভাগই হয়তো বুঝি, এখানে অত জিনিসগুলা মোটামুটি সহজে বোঝা যায়, হার্টের মতো ব্রেইনের মতো এত কঠিন না। এখন আমরা আসি একটা ডিজিজ, এটাকে বলে পেপটিক আলসার। আমরা অনেকে পেপটিক আলসার, এটা অনেকে বুঝেন না। পেপটিক আলসার মানে কি, গ্যাস্ট্রিক আলসার মানে কি, ডুওডেনাল আলসার মানে কি। পেপটিক আলসারটা হলো একটা কমন টার্ম, সবগুলাকে একত্রে বলে পেপটিক আলসার। আর ডুওডেনামের ফার্স্ট পার্ট হলে বলে ডুওডেনাল আলসার। আর হার্টের স্টমাকের যদি লেসার কার্ভেচারে হয় এটাকে বলে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার। এনিওয়ে, যদি আলসার হয়ে যায়, এগুলো সাধারণত প্রথমে অ্যাসিডিটি হয়ে একটু ইরোশন হয়, বলে গ্যাস্ট্রিক ইরোশন। ইরোশনটা যখন আরো অ্যাসিডের সংস্পর্শে থেকে থেকে আরো খারাপ হয়ে যায়, তখনই আলসারে পরিণত হয়। এই আলসারটাই যখন আরো বাড়তে বাড়তে একটা সময় গিয়ে ফুটো হয়ে যায়, পারফোরেশন হয়ে যায়, ছিদ্র হয়ে যায়।
তাইলে আপনি একটা রোগী যদি বলে তার পেপটিক আলসার আছে, বললো আপনাকে এসে, এটা আপনি চিকিৎসা করবেন না করবেন না? এটা উত্তর হলো হ্যাঁ, এটা একদম প্রাইমারিলি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করব। এখন যদি রোগী বলে যে আমার রক্ত বমন হয়, কিছুদিন পর পর আমি বমি করি, সাথে রক্ত যায়, অর্থাৎ এটা বোঝা গেল তার যে আলসারের এরিয়াটা এখানে ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু ফুটাও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বেটার হলো এই কেসটাকে আপনি এন্ডোস্কোপি করাবেন। অনেক সময় দেখা যায় যে আপনার করানোর দরকার পড়ে না, ও এলোপ্যাথিক গ্যাস্ট্রোন্টারোলজিস্টের কাছ থেকে যখন আমাদের কাছে আসে, এই জন্য তার আলসারটা এত বেশি গভীর না, এত বেশি ওয়াইড স্প্রেড না, এটা হোমিওপ্যাথি মেন চিকিৎসা। কিন্তু যদি মনে করে আপনি আলসারেরই চিকিৎসা করছিলেন, হঠাৎ করে সে 3 মাস ধরে আপনি চিকিৎসা করছেন রোগীটার, এই খুব বেশি ভালো হচ্ছে না, আবার খুব বেশি খারাপও হচ্ছে না, চিকিৎসা চলছে 3 মাস ধরে। হঠাৎ করে একদিন রোগীর আত্মীয় স্বজন এসে বললো যে রোগীর তো আজকে সকাল থেকে তীব্র ব্যথা পেটের মধ্যে, কয়েকবার বমি করছিল, রক্ত বমন, এরপরে পেটের মধ্যে তীব্র ব্যথা, পেট শক্ত হয়ে গেছে। যদি এটা আপনার রোগী হয়ে থাকে এবং আপনার অ্যাক্সেসিবল থাকে, তাই তো তাড়াতাড়ি রোগীকে দেখা উচিত আপনার, অথবা বলা উচিত যে ওরা যেন রোগীকে আপনার কাছে নিয়ে আসে, কারণ না দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। অথবা বেটার হলো যদি আপনি অ্যাক্সেসিবল না থাকে, দূরের রোগী আরেকটা শহর থেকে হয়তো আসছিল, আপনি বলবেন যে তাড়াতাড়ি হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাও। কেন? কারণ ওই রোগীটার হয়তো পারফোরেশন হয়ে গেছে। আপনার যদি সামনে থাকে, আপনি দেখার সুযোগ থাকে, তাইলে আমি বলি কি কি লক্ষণ পাবেন, কি দেখে আপনি বুঝবেন যে পারফোরেশন হয়েছে অথবা পারফোরেশন হয়নি। যদি পারফোরেশন হয় তাইলে তার পাকস্থলী ছিদ্র হয়ে যে ফুড মেটেরিয়ালস এবং তার যে অ্যাসিড টেসিড সব কিন্তু পেট থেকে বের হয়ে সারা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ছড়িয়ে পড়বে এবং এটা একটা ওয়াইড স্প্রেড ইনফ্লামেটরি রিঅ্যাকশন করবে। পেটটা একদম শক্ত হয়ে যাবে, আপনি হাত দিবেন দেখবেন যে হার্ডবোর্ড রিজিডিটি, একদম কাঠের মতো শক্ত, পেট নরম থাকবে না। 1 নম্বর। 2 নম্বর, অত্যন্ত টেন্ডার থাকবে, মানে হাত স্পর্শ করলেই ব্যথা। 3 নম্বর, আপনি যদি স্টেথোস্কোপ লাগান দেখবেন তার কোনো বাউল সাউন্ড পাবেন না আপনি। বাউল সাউন্ড, এই যে ইন্টেস্টাইন যে নড়াচড়া করে, এর একটা সাউন্ড পাওয়া যায়, দেখবেন সাইলেন্ট ইন্টেস্টাইন, সাইলেন্ট অ্যাবডোমেন, এবং তার জ্বরে ভুগবে এবং সে আলটিমেটলি দেখবেন শকের অবস্থা, সেপটিক শকের দিকে যাবে। দেখলেই বোঝা যায়, অভিজ্ঞ সে দেখলেই বোঝা যায়। মনে রাখবেন, পেটটা একদম হার্ডবোর্ড রিজিডিটি, অত্যন্ত শক্ত, হাতি দেওয়া যাবে না এত ব্যথা, এবং স্টেথোস্কোপ লাগালে কোনো সাউন্ড থাকবে না, একদম সাইলেন্ট অ্যাবডোমেন। এটার মানে পারফোরেশন হয়ে গেছে। এখানে আর কোনো হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার স্কোপ নাই, একদম সরাসরি যত তাড়াতাড়ি পারা যায় হাসপাতালে পাঠিয়ে দিতে হবে যদি গ্যাস্ট্রিক পারফোরেশন হয়। আচ্ছা, এখন আমরা যাই, আরেকটা অবস্থা আসে এখানে আমরা, এটা হলো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। আমরা জানি আমাদের বৃহদন্ত্রে একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার আছে যেটার নাম অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা অনেক সময় নানা কারণে প্রদাহিত হয়ে যেতে পারে, ইনফ্লামেশন হয়ে যেতে পারে, তখন বলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এটা সাধারণত পেটের নিচের দিকে ডান দিকে তীব্র ব্যথা হয়, হাত দেওয়া যায় না, রোগী বমি করে, অনেক সময় তার হালকা জ্বর দেখা দেয়। এটা ডায়াগনোসিস করার পদ্ধতি আছে, কাজে আপনি যদি অভিজ্ঞ হন আপনি ডায়াগনোসিস করতে পারবেন, অভিজ্ঞ না হলে আপনি গোলাই ফেলবেন, আপনি পারবেন না। পার্টিকুলারলি যদি মহিলা হয় বা মেয়ে যদি হয়, কারণ এখানে আবার ওভারির সাথে উফরাইটিস হতে পারে, এখানে উফরাইটিসের সাথে আপনি কনফিউজ করে ফেলতে পারেন। তো এটার সাইন হলো যে ওই জায়গায় ব্যথা থাকবে এবং কতগুলো সাইন আছে এখানে বলে, মেগমানিস পয়েন্ট টেন্ডার থাকবে, রপসিং সাইন থাকবে। বেস্ট হলো আজকাল যেটা সহজ হয়ে গেছে, আপনি আলট্রাসোনোগ্রাফির জন্য পাঠিয়ে দিবেন।
আলট্রাসোনোগ্রাফি করলেও এটা অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করতে পারে। সবাই পারে না ক্লিয়ার কাট, কিন্তু অনেকেই পারে। যদি দেখেন অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হয়েছে এবং তীব্র ব্যথা, অনেক জ্বর, বেটার হলো, এবং যদি বিশেষ করে বয়স্ক পেশেন্ট যদি হয়, বয়স্ক মনে করেন 50 বছরের, তাইলে বলা হয় যে এটা বেটার না ধরা। কারণ যদি বয়স্ক লোকের অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়, বার্স্ট হয়, তাহলে খুব তাড়াতাড়ি এই যে পেরিটোনিটিস ডেভেলপ করে রোগী শকে চলে যাবে। আর কম বয়সী যদি ইয়াং হয় তাহলে অত তাড়াতাড়ি হয় না। এখন যদি মনে করেন অনেক সময় ডায়াগনোসিসটা কনফিউশনে থাকে, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ক্লিয়ার কাট ডায়াগনোসিস হয় নাই, মনে হচ্ছে। এখানে যদি অ্যালোপ্যাথিক ডাক্তার হন, সার্জন হন, তিনি বলবেন যে না, অপারেশন করে দেখাই ভালো। আমি পেট কেটে যদি দেখি অ্যাপেন্ডিক্স এইরকম খারাপ অবস্থা আছে তো ফেলেই দিব, আর যদি উনি দেখে ভালো আছে তবু ফেলে দিবে, কারণ এটাকে রাখবেন না। আবার অনেকে হয়তো বলবেন যে না, আমি একটু কনজারভেটিভ চিকিৎসা দিই, তাকে অ্যান্টিবায়োটিক দিবে। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক কিছুদিন দেওয়ার পরে এটা ভালো হয়ে গেছে, কিন্তু বলা হয় যে এটা ভালো হয়, কিন্তু ভালো হয়নি, ওইটা ক্রনিক অবস্থায় চলে যাবে, আবার হবে, যে কোনো সময় বার্স্ট হয়ে যেতে পারে। তো এখানে আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি মনে করি, যদি আপনি গ্রামাঞ্চলে থাকেন, মফস্বলে থাকেন, যেখানে সার্জন এবং হাসপাতাল অপারেশন এত ইজিলি অ্যাভেলেবল নয়, এবং পেশেন্টের গার্জেনের মনোভাবও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে ধর্তব্যের মাঝে আছে, যে গার্জেন চাচ্ছে যে আমি ওখানে অপারেশনে যাব না, আপনি চিকিৎসা করেন। আবার যদি উল্টা, গার্জেনে কনফিউজড, যে ডাক্তার সাহেব আপনি বলেন, আপনি বললে থাকবো না, এলে থাকবো না। এইরকম কন্ডিশনে বেটার হলো ছেড়ে দেওয়া। কারণ যদি বাই চান্স অ্যাপেন্ডিক্সটা বার্স্ট হয়ে যায়, বার্স্ট অ্যাপেন্ডিক্স, তাহলে কিন্তু রোগীর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যাবে এবং পেরিটোনিটিস ডেভেলপ করে সেপসিস হয়ে মারা যেতে পারে। কাজে আপনি ওকে বিচার করতে, আপনি রিস্ক নেবেন না রিস্ক নেবেন না। আমার মতে যে যদি ক্লিয়ার কাট না থাকে, হালকা অ্যাপেন্ডিক্সের লক্ষণ, জ্বর নেই, রোগীর ওষুধ দিতে পারেন এবং দেখা গেল যে তাড়াতাড়ি রেসপন্ড করবে। যদি সঠিক তার পায়খানা হচ্ছে, তার ব্যথা অনেকটা কমে গেছে, জ্বর ভাব নেই, তো ফাইন। আর যদি কনফিউজিং কেস হয়, যে ব্যথাটা খুব তীব্র, জ্বর ভাব আছে, হাত দেওয়াই যায় না এখানে, যে এটা খুব হয় ইন্টারসাসেপশন, আর বলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আবার বয়স্ক যারা, আমাদের মতো বয়স, ভলভুলাস, মানে ইন্টেস্টাইন পেস খেয়ে যায়, পেস খেয়ে বন্ধ হয়ে যায়। ইন্টারসাসেপশন হলো ইন্টেস্টাইন একটা আমাদের কাছে যাই, কিন্তু এই কেস যদি দেখা যায় যে রিলিভ হচ্ছে না আপনার ওষুধ দেওয়ার পরে, কিন্তু সব সময় তার ব্যথা আরো অপশন যদি মাইল্ড হয়, কনজারভেটিভ অ্যাপ্রোচ নিতে পারেন। যদি সিভিয়ার মনে হয় তাহলে এটাকে
পাঠিয়ে দিতে হবে। কাজে এখানে অভিজ্ঞতা এবং আপনার জ্ঞান এই দুইটার দিয়ে ব্যালেন্স করতে হবে যে আপনি কি করবেন। এটা আচ্ছা, এটা হলো আমাদের এলিমেন্টারি সিস্টেম। এখানে এখন আমরা কিছু কেস দেখবো। আচ্ছা, এটা দেখাই আমি। এই যে বলছিলাম গ্যাস্ট্রিক পারফোরেশন হয়, এই যে এই জায়গাটা পারফোরেশন, এই যেখানে তার এন্ট্রামের মধ্যে পারফোরেশন হচ্ছে, এই আমাদের অ্যাপেন্ডিক্স, এই যে পারফোরেশন অ্যাপেন্ডিক্স, এটাই ইনফ্লেমড হয়ে বেলুনের মতো হয়ে যায়। আমরা এলিমেন্টারি সিস্টেমে আরো কিছু কেস আছে যেটা আমাদের কাছে আসে প্রায়। এর মাঝে খুব কমন হলো বিলিয়ারি ক্যালকুলাই, বল ব্লাডারের স্টোন। এটা কিন্তু প্রায়ই আমাদের কাছে আসে এবং সব হোমিওপ্যাথি ডাক্তারের অভিজ্ঞতা আছে এগুলো চিকিৎসা করার। এটা আপনি কি করবেন? অনেক সময় আছে বিলিয়ারি ক্যালকুলাই, গল ব্লাডারের স্টোন, আবার কখনো আছে গল ব্লাডারের পলিপ, আবার কখনো আছে যে স্টোন হয় নাই কিন্তু বালি হয়ে আছে, স্লাস বলে, বিলিয়ারি স্লাস, যে গুড়া গুড়া রেণু জমছে, কখনো স্টোন হয় নাই, এই অবস্থায় আছে আমাদের কাছে। এখানে আপনাকে এর চিকিৎসা প্রাইমারিলি হোমিওপ্যাথিক। কারণ এই পাথরটা কি হবে, আপনি যদি প্রপার চিকিৎসা দেন, মনে করেন যে তার যে বাইল, যে পিত্ত জিনিসটা, পিত্তর মধ্যে বাইল সলটা দ্রবীভূত অবস্থা থাকে নর্মালি। এখানে তার সিস্টেমের মাঝে কোনো বৈকল্যের কারণে ওই সলটা আর দ্রবীভূত থাকে না, ওইটা ক্রিস্টালাইজ হয়ে পাথরে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য তার রোগটা হইলো ওই যে সিস্টেমের বৈকল্য, যার কারণে এই সলটা দ্রবীভূত থাকার কথা ছিল সে না হয়ে ক্রিস্টালাইজ হয়ে পাথরে রূপান্তরিত হয়ে যায়। এখন এটা যদি এলোপ্যাথিক ডাক্তারের কাছে কোনো ওষুধ নেই, উনি জাস্ট কি করবে, পাথর ফেলবে। শুধু পাথর ফেলবে না, পাথরের সাথে পিত্তথলি শুদ্ধ ফেলে দিবে। এবং পিত্তথলি শুদ্ধ ফেলে দিলে সমস্যাটা কি? সমস্যাটা হলো তখন আর তার পিত্তথলি যেহেতু নাই, এখানে আর জমবে না। লিভার থেকে সরাসরি সারাদিন 24 ঘন্টা ইন্টেস্টাইনের মধ্যে টপ 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 করে পড়তে থাকে। এবং এই লোক দেখা গেল যে সারা জীবনই তার পেট ফাঁপা থাকবে, ফ্যাট জাতীয় জিনিস, চর্বি জাতীয় জিনিস সহ্য করতে পারবে না, পায়খানা প্রায় নরম থাকবে, এই ধরনের একটা অবস্থায় ভোগের তিনি। এই জন্য অনেকে প্রথমেই অপারেশনে যেতে চান না, আমাদের কাছে আসেন। এটা যদি আপনি লক্ষণ সাদৃশ্যে চিকিৎসা করেন, অনেক কেসই আসে যেটা রিজলভ হয়ে যায়। পাথরটা তখন যদি আপনি ওই সিস্টেমের চিকিৎসা, সরাসরি এমন কোনো ডাইরেক্ট ওষুধ না, সিস্টেমের চিকিৎসা করতে হবে, যার দ্বারা ওই পাথরটা, যার কারণে ক্রিস্টালাইজ হয়ে পাথর হতো, এটা রিভার্স হবে, এখন এটা আবার দ্রবীভূত হবে। দ্রবীভূত হয়ে যদি ছোট হয়ে তখন পিত্তনালী দিয়ে বের হয়ে পায়খানার সাথে বের হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করে যে কিডনির পাথর, তো বুঝলাম প্রস্রাবের সাথে বের হবে, তো পিত্তথলির পাথর কোন দিকে বের হয়? এটার উত্তর হলো পিত্তনালী এসে ইন্টেস্টাইনের মধ্যে পড়ছে ডিউডেনামে, কাজে ওই পাথরটা ডিউডেনামে এসে ইন্টেস্টাইন হয়ে আপনার লার্জ ইন্টেস্টাইন হয়ে পায়খানার সাথে বের হয়ে যায়। এখন কথা হলো, যদি দেখেন যে রোগী, অনেকে ভয় পায় যে এখানে আবার ক্যান্সার হয়ে যায় কিনা, এটা ফুটা হয়ে যায় কিনা, আবার এমনও হতে পারে যে কোনো পাথরটা এসে পিত্তনালীকে ব্লক করে দিল, ব্লক করে দিলে আবার তার দেখা যাবে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে যাবে। এই ধরনের নানা ধরনের সমস্যা আছে। এই জন্য আপনি চিকিৎসা করবেন যতক্ষণ সেটা আনকমপ্লিকেটেড অবস্থায় আছে, এবং আপনি 3 মাস পরে পরে একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারেন পাথরের সাইজ এবং অবস্থান দেখার জন্য। যদি দেখেন রেসপন্স করে, আমার মতে আমি ব্যক্তিগতভাবে 6 মাসের বেশি টাইম দিই না। 6 মাসের মধ্যেই পাথর বের হতে হবে, নতুবা আমি ছেড়ে দিই। কারণ রোগী তেলে বোঝা গেল অ্যাটলিস্ট আমি পারছি না, তাহলে অন্তত আর কোনো হোমিওপ্যাথ চেষ্টা করো, অথবা উনি যেটা ভালো মনে করে। রোগীরা অনেক সময় চাপ দেয়, যে অনেকে বলে যে আমার এটা ক্যান্সার হয়ে যেতে পারে, এটা বন্ধ হয়ে যেতে, এটা সেটা, কাজে এরপরে আপনি ব্লেম হয়ে যাবে আপনার উপর। কিন্তু আমি যেটা করি, আমি 3 মাস থেকে 6 মাস চিকিৎসা করি, এবং এর মধ্যে অনেকটাই আরোগ্য হয়ে যায়, পাথরই চলে যাবে।
অথবা পাথর যাবে না, দুইটার একটা। কাজে এখানেও আপনি আপনার অভিজ্ঞতা, আপনার হোমিওপ্যাথির জ্ঞান আপনাকে ডিকটেট করবে কতক্ষণ পর্যন্ত রোগীটা রাখবেন, কখন আপনি ছেড়ে দেবেন। তারপরে আরেকটা আরো কঠিন কেস, এটাকে বলে পিত্তথলির মধ্যে যেমন পাথর জমে, ওইখানে পেনক্রিয়াটিক, এই যে আমি দেখাচ্ছি ছবিটা, এই যে দেখেন, এটা হলো লিভার থেকে এই যে পিত্ত তৈরি হয়ে হেপাটিক ডাক্ট হয়ে এই যে পিত্তনালী পিত্তথলি দেশে জমে, পিত্তথলিতে জমে এখানেই। আর আপনি যদি ভালো চিকিৎসা করেন, এই পাথরটা ছোট হয়ে হয়ে এই দিকে এসে এই ইনটেস্টাইনে দিয়ে পায়খানার সাথে বের হয়ে যায়। আর এটা হলো প্যানক্রিয়াস, এই যে জিহ্বার মতো একটা বসে আছে দুই রং জোরে। এখানে দেখেন এই যে নালীটা, এটাকে বলে প্যানক্রিয়াটিক ডাক্ট, এর মধ্যে পাথর হয়। এবং এখানে পাথর হলে এখানে ইনফ্লামেশন হয়ে একুট প্যানক্রিয়াটাইটিস হয়ে যেতে পারে। খুব ব্যথাযুক্ত একটা কেস। একুট প্যানক্রিয়াটাইটিস হয়ে এর মধ্যে প্যানক্রিয়াটিক সেউডোসিস্ট বলে সিস্টে পরিণত হয়ে যেতে পারে এবং আলটিমেটলি এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে রূপান্তরিত হতে পারে। এর অপারেশনটা পিত্তথলির অপারেশন মতো না। পিত্তথলির অপারেশন খুব সহজ, এই জন্য খুব সহজে অনেকে করায়। কিন্তু প্যানক্রিয়াসের এখানে যদি পাথর হয়, এর অপারেশন অত্যন্ত কঠিন এবং রোগীর অনেক সময় দেখা যায় ভালো করতে গিয়ে ক্ষতির সৃষ্টি হয়ে যায়। এই জন্য অনেক রোগী আমাদের কাছে আসে, দেখা গেল যে ডাক্তার বলছে অপারেশন লাগবে, কিন্তু ডাক্তারই বলছে যে কিছু রিস্ক আছে। এরও আপনি সরাসরি কোনো চিকিৎসা না, ওই লক্ষণ সাদৃশ্যে আপনি যদি চিকিৎসা করেন, তাহলে এই পাথরটা ওই পিত্তথলির পাথরের নিয়েই ছোট হয়ে হয়ে এটা আরো কাছে এই ইন্টেস্টাইন হয়ে পায়খানা রাস্তাতে বের হয়ে যেতে পারে। কিন্তু এটাও আমার মতে আপনি বেশি দিন ঝুলাই রাখতে পারবেন না। আপনি বছর ধরে চিকিৎসা করলেন, পাথর যাচ্ছেই না, তাইলে কিন্তু এখানে তার প্রদাহিত হয়ে ইনফ্লেমড হয়ে প্যানক্রিয়াটাইটিস হয়ে একদম প্যানক্রিয়াটিস সেউডোসিস্ট হয়ে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য এখানেও আমি ব্যক্তিগতভাবে যে সময় নেই, 6 মাসের বেশি আমি রাখি না। 6 মাসের মধ্যেই ভালো হইলে আমি আমার রিস্কের মধ্যে রাখি, এরপরে হইলে আমি রাখতে চাই না। এটা এখানেও আপনার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা আপনাকে ডিকটেট করবে কতক্ষণ রাখবেন, কখন আপনি ছেড়ে দেবেন। তারপরে আসি আমরা অহরহ যে কেসগুলো আমাদের কাছে আসে, হিমোরয়েডস বা পাইলস যেটাকে বলে। তারপরে আছে অ্যানোরেক্টাল ফিস্টুলা, সম্ভবত বগন্দর বলে ফিস্টুলা। তারপরে অ্যানাল ফিশার, পায়খানা রাস্তাটা ফাটা কেটে যায়। তারপরে আছে রেকটাল প্রলাপস, পায়খানা রাস্তা বের হয়ে যায়। তারপরে আছে রেকটাল পলিপ, পায়খানা রাস্তার মধ্যে রেকটামের মধ্যে মলাশয়ের মধ্যে পলিপ হয়। তাহলে দেখেন পায়খানা রাস্তার মধ্যে 1 2 3 4 5 6টা অবস্থা আছে। অনেকে পায়খানা রাস্তা দিয়ে রক্ত গেলেই বলে পাইলস। তাহলে দেখেন এখানে শুধু পাইলস না, এখানে পাইলস হতে পারে, ফিস্টুলা হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, রেকটাল প্রলাপস হতে পারে, রেকটাল পলিপ হতে পারে, রেকটাল ক্যান্সার হতে পারে। এই 6টা অবস্থা হতে পারে। 6টার মধ্যে দেখা যাবে যে রক্ত যায় অথবা ব্যথা করে। এই জন্য যেটা বেশি জরুরি, পায়খানার রাস্তা পরীক্ষা করা শেখা। যেটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে কি ডিএইচএমএস কি বিএ আমি যদ্দূর জানি, এদেরকে ওই প্রক্টোস্কোপি বা অ্যাটলিস্ট পায়খানা রাস্তাটার এক্সটার্নাল এক্সামিনেশন করা এবং তাকে দেখানো যে এই হচ্ছে, এইটা হলো পাইলস, এটা হলো হেমোরয়েডস, এটা হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলার মুখটা দেখানো উচিত, তার নালীটা দেখানো উচিত। এটা হলো ফিশার, এই যে ফাটা। এটা হলো রেকটাল প্রলাপস, এটা হলো রেকটাল পলিপ, যে ভিতর থেকে একটা পলিপ বের হয়ে আসতেছে। এটা হলো ক্যান্সার। এটা প্র্যাকটিক্যালি না দেখেন, এমনি এমনি শুধু সফটওয়্যারে আপনি পাইলস বলবেন এবং চিকিৎসাটা ভালো হবে না আপনার। কারণ দেখেন, যদি আপনার রোগের কন্ডিশনটা বুঝতে পারেন যেটা একটা ফিশার,
এটা হলো রেকটাল পলিপ, এটা হলো হেমোরয়েডস, বা এটা ফিস্টুলা, পয়েন্ট দেবে মেডিসিন সিলেকশনে। কারণ ফিস্টুলার জন্য কিছু মেডিসিন আসবে যেটা আমরা খুব হেমোরয়েডস খুব বেশি একটা আসে না। আবার ফিশারের মধ্যে হয়তো কিছু ওষুধ আসবে, দেখবেন যে ফিস্টুলার দিকে এটা বেশি যায় না। আবার যদি সেটা রেকটাল প্রলাপস হয়, সেখানে কিছু মেডিসিন আসবে যেটা ইউজুয়ালি আপনি ওই ফিস্টুলার মধ্যে যাবে না। ইউজুয়ালি অবস্থাটাকে ডায়াগনোস করতে পারে, যেটা হলো ফিস্টুলা, এটা হলো ফিশার, এটা হলো প্রলাপস বা এটা হেমোরয়েডস, তাহলে কিন্তু আপনার চিকিৎসায় আপনাকে অনেক হেল্প করবে, মেডিসিন সিলেকশনে আপনাকে হেল্প করবে। এটা এটা আমি জানি না, যারা জানে না তাদেরকে কেমনি শেখানো। ভাবে কেউ আমাদের চেম্বারে আসেন, হয়তো রোগীকে বুঝিয়ে আমরা দেখাতে পারি। আদারওয়াইজ এটা তো প্র্যাকটিক্যাল ছাড়া এটা বোঝানো যাবে না। আচ্ছা দেখি যদি তবু আমরা শুধু এনাল লক্ষণ সাদৃশ্য ওষুধগুলো আপনি সিলেক্ট করতে পারেন, ফিশারের অবস্থা তাই সবগুলোই। কাজে এটা হলো মোস্টলি কিউরেটিভ, এবং হোমিওপ্যাথি হলো এর একটা প্রাইমারি চিকিৎসা। যদি সার্জারি করেন তাহলে এটা হলো আপনার ব্যর্থতা। ওকে, নেক্সট আমরা যাই হার্নিয়া। হার্নিয়ার ব্যাপারে একটা কথা আছে। হার্নিয়া ধরেন অনেক ধরনের আছে। একটা হলো ইঙ্গুইনাল হার্নিয়া হয়, এটাও একটু দেখালে বোঝা যাবে। আমরা দেখি এখানে ছবি আছে কিনা, আমরা দেখবো একটু করে। হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে, ফিমোরাল হার্নিয়া হতে পারে, আম্বিলিক্যাল প্যারা আম্বিলিক্যাল হার্নিয়া হতে পারে, বাচ্চাদের হয় সাধারণত। ইনসিশনাল হার্নিয়া, যে হয়তো সিজারিয়ান সেকশন অপারেশন করছিল, সিজারিয়ান ওই এর যে কাটা জায়গার মধ্যে আপনার দেখা গেল যে হার্নিয়া হয়ে গেছে, এটা বলে ইনসিশনাল হার্নিয়া। তাইলে এই সবগুলোই কিন্তু প্রাইমারিলি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে পারবেন। ইঙ্গুইনাল হার্নিয়া যদি বিশেষ করে বাচ্চাদের হয়, এবং যদি সেটা ইনকমপ্লিট হয়। হার্নিয়া দুই ধরনের, একটা হলো কমপ্লিট হার্নিয়া, একটা হলো ইনকমপ্লিট হার্নিয়া। কমপ্লিট মানে এটা একদম রেকটামের ওয়ালে চলে গেছে, রেকটামের থলির মধ্যে চলে গেছে। আর একটা হলো যে না, শুধু ইঙ্গুইনাল কেনেল এখনো আছে, এটা বলে ইনকমপ্লিট। তাহলে যদি হার্নিয়াটা ইনকমপ্লিট হয় এবং চাইল্ডদের হয়, বাচ্চাদের হয়, এর আরোগ্যের হার বেশি। আর এটা যদি কমপ্লিট হয় এবং বয়স্কদের হয়, এর আরোগ্য ন্যূনতম আমার হিসাবে। আম্বিলিক্যাল হার্নিয়াও আরোগ্যযোগ্য, কিন্তু যদি বেশি বড় হয়ে যায় অনেক সময় মেকানিক্যাল হেল্প নেওয়া লাগে। আম্বিলিক্যাল হার্নিয়া সাধারণত বাচ্চাদের হয় এবং হোমিওপ্যাথিক ওষুধই ভালো হয়। কিন্তু যদি ইনসিশনাল হার্নিয়া হয়, ছোট হইলে এটিও আরোগ্যযোগ্য। দেখা গেল যে আপনি হয়তো সে ফর এক্সাম্পল আপনি একটা স্টেফিসিক রে দিলেন, যে অপারেশন করে কাটছিল, এখানকার টিস্যুগুলো উইক হয়ে গেছে এবং আপনার বের হয়ে গেছে, আপনি পজিশন ধরে ইভেন এক্সট্রা ফিজিক্যালি দেখা গেল যে কেসটা উঠে ফেলছে, এমন হতে পারে। তো এখানেও হলো যে আপনি আপনার অভিজ্ঞতা আপনি ধরে রাখবেন না। অবশ্যই একটা হার্নিয়ার কেস আপনি কি 1 বছর বেশি ধরে রাখবেন? ধরে রাখা উচিত না। যদি 1 বছর কিছু করতে পারেন না, 6 মাসেই তার একটা পরিবর্তন বোঝা উচিত। তাইলে রাখবেন না, অথবা হয় আপনি রেফার করে দেবেন আর কেউ সিনিয়র কারোর কাছে, আর নতুবা রোগীর উপর ছেড়ে দিবেন, সে ডিসিশন নেবে। এখন বলি স্যার, আমরা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে স্যার ডিসকানেক্টেড হয়ে যাব, আবার রিকানেক্ট হব। মানে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার সাথে সাথে সবাই একই লিংকে আবার রিকানেক্ট হয়ে যাব স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হার্নিয়াটা শেষ করে নিচ্ছি। এই হার্নিয়া সম্বন্ধে একটা
আনোয়ার স্যার, এই লিঙ্কটা যদি প্রথমে মোবাইলে দেয়া হতো তাহলে কিন্তু 1.5-2 ঘন্টা একবারে চালানো যায়, যদি মোবাইলে দেয়া হতো, তারপরে আবার কম্পিউটারে নিলে। জি, থ্যাংক ইউ। ক্লাস কি শুরু হয় নাই? কিছু শোনা যাচ্ছে না তো। একটু ওয়েট করুন প্লিজ, স্যার আসবে। ওটা কর আসছে না, সাউন্ড সাউন্ড আসছে। জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, আপনি প্রেজেন্টেশনটা একটু শেয়ার করুন। হ্যাঁ, দিচ্ছি কোনটা, এইটা তো না, আচ্ছা তাহলে শেয়ার করে দাও। না, এখানে করতে হবে, এটা জিজ্ঞেস করো। না না, এইটা হ্যালো, গিয়েছে, দেখা যাচ্ছে? স্যার এখনো দেখতে পাচ্ছি না, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান দেখি। স্যার ওই যে হ্যান্ডের পাশেই হচ্ছে যে সিম্বলটা আছে, ওখানে ক্লিক করে প্রেজেন্টেশন। এখন দেখা গেল না, দেখা যায়নি? এখনো আসেনি স্যার। আরে না ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। বড় স্ক্রিনে দেখা যায় না ছোট হয়ে? এখনো স্যার আপনার ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রজেক্টটা ফুল প্রজেক্ট দেখতে পাচ্ছি, স্লাইডটা ফুল স্লাইড দেখতে পাচ্ছি না। আচ্ছা ফাইন, আমি শুরু করছি।
আমি দেখি আজকের ক্লাসের পরে আবার একটু ক্লারিফাই করবো আমার যন্ত্রটা। আচ্ছা, আমরা এখানে সরি আমরা আগের পজিশনে চলে আসি আমাদের লেকচারের। আমরা বলছিলাম, আমি একটু দেখালাম যে এই যে পিত্তথলির পাথর দেখেন, পিত্তথলির মধ্যে পাথর জমছে, এইগুলা বের হয়ে এগুলো হলো কমন বাইল ডাক্ট বলে, পিত্তনালী, নালী দিয়ে এসে এই ইন্টেস্টাইনের মধ্যে পড়ে যায়। অনেক সময় আছে আপনার চিকিৎসা করার সময় এই পাথরগুলো এসে আবার এই নালীটিকে বন্ধ করে দিতে পারে, তাহলে কিন্তু আবার একটা ডেঞ্জারাস অবস্থার সৃষ্টি হয়। এটাকে হলো অবস্ট্রাকটিভ জন্ডিস করে ফেলতে পারে। তো আজকাল এগুলো হলে খুব সহজ ব্যবস্থা আছে এগুলোকে বের করে দেওয়ার, এটা বলে ERCP, নাক দিয়ে নল ঢুকিয়ে এই পাথরগুলো বের করে দিতে পারে, কাজে খুব একটা অসুবিধা হয় না। এখানে আমরা এই যে ফিস্টুলার কথা আছে, আমি আর বেশি দেখাই না। এই যে পায়খানা রাস্তার মধ্যে কয়েক ধরনের ফিস্টুলা আছে, যেটা যত নিচে থাকে ফিস্টুলা সেটার আরোগ্যের হার তত বেশি, যত ডিপে থাকে উপরে থাকে অনেক সময় দেখা যায় যে এর রিকারেন্স হয়ে যায়, রিকারেন্সটা বেশি থাকে। এ হলো আপনার ইঙ্গুইনাল হার্নিয়া। এই যে দেখেন অ্যাবডোমেনের ভিতরে ইন্টেস্টাইন গুলো আছে, এটা নরমাল। আর এই যে দেখা গেল ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে ঢুকছে এই ইন্টেস্টাইনের কয়েল গুলা, ইন্টেস্টাইন কয়েল ঢুকে একেবারে অন্ডকোষের পাশে চলে আসবে, এটা হলো কমপ্লিট ইঙ্গুইনাল হার্নিয়া। আমি যেটা বলছিলাম যে এই যে আমাদের চিকিৎসক, উনি একজন সম্মানিত চিকিৎসক, আমি ওনার চিকিৎসা করিনি, বরং ওনাকে বললাম যে আপনি আর হোমিওপ্যাথি আর করবেন না, আপনি এনাফ হোমিওপ্যাথি করছেন, করে এখন একদম বিশাল বড়, মানে একদম ফুটবলের মতন হয়ে গেছে প্রায়। এর মনে করি ইন্টেস্টাইনের, আমি তো মনে করি স্মল ইন্টেস্টাইন অনেক বড় থাকে মানুষের, এর 1/3 ঢুকে গেছে তার অন্ডকোষের মধ্যে। এবং আমি বললাম যে এগুলা জটলে, তাই হলে কিন্তু পুরো জিনিসটা আপনার গ্যাংগ্রিনাস হয়ে যাবে, এখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে, এবং তখন একটা ডিজাস্টার। অপারেশন তো করবেই তখন, এবং তার মানে জান নিয়ে টানাটানি হবে আর কি। উনি আমার কথা বিশ্বাস করলেন, ওনাকে হয়তো বিশ্বাস করতেন না, এবং আমি খুব, এবং হি ওয়াজ অল রাইট, এবং স্টিল নাও হি ইজ লিভিং। তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনি বুঝবেন যে একটা বয়স্ক লোক, 75 বছর বয়স, তার শরীর একদম মাংসপেশি রিল্যাক্স হয়ে গেছে, কোনো কাজ হয়নি, আপনি আর কত, এখন কি তাকে আপনি ইনটেনশন অবস্ট্রাকশন করতে দেবেন? তো এই জন্য এখানে অপারেশনের ডিসিশন নেওয়া হলো। আচ্ছা, এখন আমরা আসি ইউরিনারি সিস্টেম, মূত্রতন্ত্রে এর অনেকগুলা ডিজিজ কন্ডিশন আছে, ওই যেখানে আমাদেরকে অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে এটাকে বিচার করতে, যে এটা হোমিওপ্যাথি করা যাবে কি করা যাবে না, আমরা একটু বিচার করি। প্রথমে আমরা আসি পাথরের বেলা, ইউরিনারি ক্যালকুলাই। ইউরিনারি ক্যালকুলাই বা পাথর কোথায় কোথায় থাকতে পারে? এটা হলো কিডনিতে থাকতে পারে, রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাই। এটা ইউরেটারে থাকতে পারে, ইউরেটারি ক্যালকুলাই। আমি ছবি দেখাই, এই যে মনে করেন একদম কিডনির মধ্যে থাকতে পারে, এটা বলে রেনাল ক্যালকুলাই। ইউরেটারের মাঝে থাকতে পারে, বলে এটারে ইউরেটারি ক্যালকুলাই। আবার একেবারে ব্লাডারের মাঝে থাকতে পারে, এটাকে বলে ভেসিকেল ক্যালকুলাই। এটা আবার একদম প্রস্টেটের ভিতর ঢুকে যেতে পারে, এটা প্রস্টেটিক ক্যালকুলাই। কাজে পাথর বিভিন্ন জায়গায় থাকে, এখানে এখানে এখানে। এখন আপনার কাছে কেস আসলো, বেশিরভাগ ক্ষেত্রেই আসে কিডনির মধ্যে পাথর, এই কেস নিয়ে। আমার মতে হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, ইউরিনারি ক্যালকুলাই সবচেয়ে সহজ, তাড়াতাড়ি বের হওয়ার একটা কারণ হলো, নিজেই দেখেন, এটা সারফেসের খুব কাছে থাকে। কিডনি থেকে পাথরটা সরাসরি এই নালী দিয়ে আপনার ইউরিনারি ব্লাডারে চলে আসে। ইউরিনারি ব্লাডারে চলে আসলে যেহেতু এতই ছোট যে ইউরেটার দিয়ে আসছে, কাজে ইউরিনারি ব্লাডার থেকে ইউরেটার বের হতে আর বেশি দেরি হয় না, কাজে তাড়াতাড়ি বের হয়, এবং আমি মনে করি অপেক্ষাকৃত সহজ। কাজে এর প্রাইমারি চিকিৎসা অবশ্যই হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি চিকিৎসা করলে আপনি রেনাল, ইউরেটারিক, ভেসিক্যাল সবগুলি বের করতে পারবেন।
এখন কত হলো এক্সেপশন, যে যদি ক্যালকুলাইটা ঘটনা হয়ে বিশাল দেখা যাচ্ছে, এই যে দেখেন বিশাল বড় যে একদম আদা রসুন যে আদার মতো একদম পুরা, এই দেখেন বাম দিকের এক্সট্রাটার মধ্যে পুরা কিডনিটাই ভরে আছে এই যে স্টোন দ্বারা। এখন এই স্টোন আপনি ওষুধ দিয়ে ভালো করার আগেই পুরা কিডনি নষ্ট হয়ে যাবে। আমি থিওরিটিক্যালি ধরলাম যে ওষুধ আপনি গলাই ফেলবেন, একদম ওই গলার আগেই তার কিডনি শেষ, কিডনি নষ্ট হয়ে যাবে পুরাটাই। এবং এটা যদি বাইলেটারাল হয় তাহলে সে একদম কিডনি ফেলে চলে। এই জন্য এত বড় এটা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা দেখবো, অর্গাননে আছে, এটার উদাহরণ আমরা দেখাবো। একে অর্গাননে বলে দিচ্ছেন যে স্টেক হর্ন ক্যালকুলাই হলে সার্জারির শরণাপন্ন হবেন আপনি। যেমন সার্জারি যখন সহজ, দেখেন এই পাথরটাকে, এটাকে বলে লিথোট্রিপসি। রোগীকে বিছানার মধ্যে শুয়ে, টেবিলে শুয়ে তার কিডনির ভিতর দিয়ে একটা শক ওয়েভ, একটা বিশাল একটা আওয়াজ, কিন্তু শোনা যাবে না, এটা আল্ট্রাসাউন্ড, একটা আওয়াজ পাস করে দিবে। এই আওয়াজে পাথরটাকে পুরা গুঁড়া করে ফেলবে। তারপর পেশাবের পানি দিয়ে ফ্লাশ করে এইগুলোকে বের করে নিয়ে আসবে। তাহলে এত সহজে যদি আমি একটা কিডনিকে গুঁড়া করে দিয়ে বের করে ফেলতে পারি, আমি কেন ওষুধ দিয়ে একটা চেষ্টা করবো? যেখানে যদি বেশি স্টোন হয়, এত স্টোন, এটাকে আপনি আমার মতে চিকিৎসা না করে ওই লিথোট্রিপসির জন্য পাঠিয়ে দেওয়াই ব্যাস। কি প্রস্তাব করতে, কিন্তু ব্লাডের কেন জমতে থাকবে, এবং এটাকে বলে হাইড্রোইউরেটার। হাইড্রোইউরেটার হয়ে হয়ে হবে হাইড্রোনেফ্রোসিস, হয়ে হয়ে এই ব্যাক প্রেসারে পুরা কিডনিটাকে নষ্ট করে দিবে, একদম পুরা কিডনিকে ফাইব্রোস করে দিবে, নষ্ট হয়ে যাবে। তাহলে রোগীটা একদিকে যদি হয় তাহলে তো বেঁচে যাবে, বিকজ আরেকটা কিডনি আছে। কিন্তু সেটা যদি বাইলেটারাল হয়, এখানে একটা স্টোন, এখানে একটা স্টোন, এই অবস্থা যদি আসে, আমার মতে এখানে খুব প্রজ্ঞার পরিচয় দেওয়া উচিত যে আপনি খুব অল্প সময় নেবেন। এখানে সাথে সাথে সার্জারি পাঠাইতে হবে এই কথা আমি বলবো না, যেন 2 সপ্তাহ টাইম, এর বেশি না, কারণ কিডনি বেশি দিন সহ্য করবে না, নষ্ট হয়ে যাবে। 2 থেকে ম্যাক্সিমাম ধরেন 3 সপ্তাহ। এই সময়ের মধ্যে যদি পাথর না বের হয়, তাইলে তাকে আপনি ইউরোলজিস্টের কাছেই পাঠাবেন, অথবা কিডনি নষ্ট হয়ে যাবে, রিস্ক থেকে যাবে। আবার দেখা যায় যে আমরা অনেক সময় রোগীকে ওষুধ দেই, বলি যে 1 মাসের ওষুধ দিলাম আর 3 সপ্তাহের ওষুধ দিলাম, আশা করি স্টোনটা বের হয়ে যাবে, আপনি ঠিক মতো খাবেন। দেখা গেলো 1 সপ্তাহ পরে রোগী আসে একদম পাথর নিয়ে, যে পাথর বের হয়ে গেছে। যেহেতু এইরকম ফলাফল হয় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা, এই জন্য বলছি যদি বাইলেটারাল ইউরেটারি স্টোনও থাকে, আপনি ফর লিমিটেড পিরিয়ড, সে 2 সপ্তাহের জন্য আপনি তাকে ওষুধ দিয়ে দেখতে পারেন। যদি ক্লিয়ার কাট ইন্ডিকেশন থাকে, সারসাফেরিলার লক্ষণ আছে, ক্লিয়ার কাট যে তার ব্যথাটা এখান থেকে একদম নিচের দিকে যায়, একদম প্রস্রাবের রাস্তার দিকে ধাবিত হয়, এরকম ক্লিয়ার কাট লক্ষণ আপনি দিয়ে দেখতে পারেন। কিন্তু আপনি বেশি তাকে ঝোলাবেন না, তাকে 2-3 মাস থেকে দিলে তো পুরো কিডনি নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যে এটা হলো সীমারেখা। এরপরে আল্ট্রাসাউন্ড, ইউর হ্যান্ডস আর অফ, আর ধরবেন না, তাহলে রোগীর ক্ষতি করবেন আপনি। আচ্ছা, তাহলে আমরা যাই, নেক্সট যাই। পাথর গেল, এখন আসি আমরা কনজেনিটাল ডিফর্মিটি, জন্মগত কিডনির বৈকল্য। কিডনির মাঝে অনেক বৈকল্য থাকে, আবার আমি তো পাই, নিশ্চয়ই আমাদের অন্যান্য হোমিওপ্যাথির কাছে এইসব কেস যায়। এখানে আপনি কি করবেন? এখানে ডিসিশন দিতে হবে আপনাকে, কি কি হতে পারে। তার এই ডিফর্মিটিতে হতে পারে কিডনির মধ্যে, কিডনির পেলভিসের মধ্যে, ইউরেটারের মধ্যে, ব্লাডারের মধ্যে, পেনিসের মধ্যে। এখানে হলে আপনি কি করবেন? এখানে মোস্টলি সার্জিক্যাল রিপেয়ার,
হোমিওপ্যাথি করার সুযোগ এখানে কম। আমরা একটু দেখাই আপনাকে কেন কম, কেন কম দেখাই। এই যে দেখেন তার কিডনিটা, দুইটা কিডনি আলাদা থাকার কথা, কিন্তু এর নিচের পোলটা এক হয়ে গেছে জোড়া লাগে জন্মগত ভাবে। যদি দেখা যায় রোগীর কোনো লক্ষণ না হয় তাহলে সাধারণত এটাকে অপারেশন করে না ইউরোলজিস্টরা। আর যদি বেশি বেশি লক্ষণ হয়, তার ক্রনিক ইউটিআই যাচ্ছেই না, ইউরিনেটেড ইনফেকশন, এবং এখানে পাথর বেশি হওয়ার বেশি সম্ভাবনা থাকে, তখন এটাকে কেটে দুই ভাগ করে দেয়। আবার দেখেন কিডনি একটা তো তার জায়গায় আছে, আরেকটা কোথায় গেছে, এই যে নিচে চলে গেছে। দেখেন এখানেও সাধারণত ইউরোলজিস্ট অপারেশন করে না, আনলেস যদি কোনো কমপ্লিকেশন হয়। এখানে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার কোনো কি করবে না, হোমিওপ্যাথিক ওষুধে এটা উপরে উঠবে, নো নেভার। হোমিওপ্যাথিক ওষুধে এটা কি কেটে যাবে, নো। কাজে এখানে ভান করে লাভ নাই। রোগী যদি আসে আমরা বলি যে না, এখানে আমার কিছু করার নেই, তবে একটা করতে পারি আমি, হ্যাঁ যদি তোমার ক্রনিক ইনফেকশন হচ্ছে, বারে বারে হচ্ছে, এখানে আমার হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার স্কোপ রয়ে গেছে। এখানে আমি ধরেন এটা একটা, এমন যদি ওইটা একটা সিভিলিটি কেস, আমরা মায়াজম যদি ধরি, তার জন্মগত বৈকল্য এবং তার একটা মানে ক্রনিক একটা দুরবস্থা হচ্ছে এখানে। কাজে এখানে ওই লক্ষণের চিকিৎসা দিবেন, কিন্তু এটাকে আলাদা করা যাবে না। আরো আমরা একটু দেখি, এই যে ধরেন এখানে আছে, আচ্ছা এটা তো পরে আসি, আমরা পরে আমরা সরি আমরা তাহলে কনজেনিটাল ডিফর্মিটি যদি হয়, এখানে ওষুধে বেশি কিছু করার নেই আমাদের, এখানে সার্জিক্যাল রিপেয়ারই করতে হয়। আরেকটা অবস্থা আছে, এখানে আমাদের অনেক কিছু করার আছে, এটাকে বলে স্ট্রিকচার ইউরেথ্রা। স্ট্রিকচার ইউরেথ্রা মানে তার যে ইউরেথ্রাটা, ছবি দেখে আমি, এই যে ধরো এই যে পেনিসের মাঝখানে এই যে ইউরেথ্রাটা সংকুচিত হয়ে যায়। কেন সংকুচিত? এটা দুই কারণ হতে পারে। একটা কারণ হলো যে এই লোক জোয়ান কালে বা বুড়া কালে হতে পারে, সে মানে অনেক সময় হয় না, অনেক সময় ডাইলেটেশন করতে হয় খুব বেশি সিভিয়ার হয়ে গেলে, আদারওয়াইজ হোমিওপ্যাথিক ওষুধে রেসপন্ড করে। কিন্তু যদি এই স্ট্রাকচারটা জন্মগত কোনো ভালভের কারণে হয়ে থাকে, এটাকে বলে ইউরেথ্রাল ভালভ। যেন একটা ভালভ, মানে ছোট বাচ্চা 10 বছরের বাচ্চাই যে তার পেশা আটকে যায় প্রায়, তার আপনার ইউরোথ্রোস্কোপি করে দেখা গেল যে তার এখানে একটা ইউরেথ্রাল ভালভ আছে, কনজেনিটাল, জন্মগত। এটা আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা অবশ্যই করতে পারেন, যেহেতু তার প্রসব আটকে যায় নাই, এবং জন্মগত বৈকল্যটাও যেহেতু জাস্ট একটা ভালভ। এখানে সতর্কতা নিতে হবে, একটু দেখাচ্ছি আমি। ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এই যে দেখেন অনেকের আছে যারা মুসলিম, যারা এরা তো অল্প বয়সেই খাতনা করে ফেলে সার্কামসিশন, কাজেই ফাইমোসিসের আর অবস্থা থাকে না, প্যারাফাইমোসিস হওয়ার সম্ভাবনাও থাকে না। কিন্তু যারা খাতনা করায় না, সার্কামসিশন করায় না, কখনো দেখা যায় যে এই যে দেনের এই জায়গাটাকে বলে প্রিপিউস, এই যে পেনিসের মাথার যে ফোল্ড, চামড়ার ফোল্ডটা, এটাকে বলে প্রিপিউস।
এই প্রিফিউজ বা ফোর স্কিনটা এর মধ্যে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে আপনার এটাকে যদি টান দেওয়া যায় তাহলে চামড়াটা পেনিসের উপরে উঠে যায় এবং এই যে গ্ল্যান্স পেনিসটা দেখা যায়। কিন্তু কোনো সময় আছে যে এটাকে উঠানো যায় না, ওই ছিদ্রটা চিকন, এই যে চামড়ার ওপেনিংটা ছোট, এটার উপরে উঠে না, নর্মালি উঠে যাওয়ার কথা, এই অবস্থাকে বলে ফাইমোসিস। এই ফাইমোসিস হলে ছেলে দেখা গেল যখন প্রস্রাব করে এই জায়গার চামড়াটা ফুলে যায় বেলুনের মতো, কারণ প্রস্রাব ওই বেগে তো বেরোতে পারে না, যেহেতু ছিদ্রটা ছোট, বেলুনের মতো ফুলে গিয়ে অল্প 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 করে পেশাব বের হয়। এই অবস্থা বেশি দিন থাকলে বাচ্চার ইনফেকশন হবে। এই জন্য এর দুইটা চিকিৎসা, হোমিওপ্যাথিতে চিকিৎসাতে ফাইমোসিস আরোগ্য হয়ে যায়। কিন্তু যদি আপনি চেষ্টা করে দেখা গেল যে আরোগ্য হচ্ছে না, তাহলে সহজ হলো সার্কামসিশন করে দেওয়া। এই যে টেকনিকটা সার্কামসিশন করে দিচ্ছে, জাস্ট খাতনা করে দেওয়া, সহজ। কাজে আপনি হোমিওপ্যাথি চেষ্টা করেন, যদি ফেল করেন তাহলে জাস্ট খাতনা করে দেওয়া। এটা হলো ফাইমোসিস। এখন আসেন আরেকটা ডেঞ্জারাস, এটাকে বলে প্যারাফাইমোসিস। দেখছেন অবস্থাটা? এটা হলো যে এই যে চামড়ার ফোলটা উপরে উঠলো, মনে করেন এটা ছিল ফাইমোসিস। এটাকে টানে ছেলেটাই মনে করেন জোরে টান দিয়েছে, এটাকে উপরে উঠাতে গিয়ে যেহেতু এটা খুব চিকন, এটা এই গলায়, পেনিসের গলাটার মধ্যে একদম একটা রাবার ব্যান্ডের মতো লেগে যাবে এখানে, এবং এই অবস্থা হয়ে যাবে। এই যে অবস্থাটা একদম ফার্স্ট দিয়ে দিন এখানে, এইটা কিন্তু তাড়াতাড়ি রিলিফ করতে হবে, না করলে পুরো পেনিসই নষ্ট হয়ে যাবে, এখানে গ্যাংগ্রিন হয়ে যাবে। কারণ এই যে ফার্স্ট লাগিয়ে দিছে, ফার্স্টে তার এখানকার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং এটা একদম নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন হয়ে যাবে, একদম পেনিসে কেটে ফেলে দিতে হবে। কাজে এখানে দেখেন, এখানে কিন্তু আপনি বেশি মাতবরি করার সুযোগ নেই। এর হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, কিন্তু দিয়ে আপনাকে বেশি সময় ওয়েট করতে পারবে না, মানে উইদিন ফিউ আওয়ার্স ওর ম্যাক্সিমাম হাফ ডে এর মধ্যে যদি রিলিভ হয়ে যায় দ্যাটস ওকে। আর নতুবা তাকে অপারেশনের জন্য পাঠিয়ে দিতে হবে। তাকে অপারেশন, সহজ অপারেশন, এই যে দেখেন এই রিংটাকে কেটে দিয়ে তাকে আবার খাতনা করে দেয়, বাস শেষ। এই জন্য আপনি ফাইমোসিস চিকিৎসা করতে পারেন আরামসে, আপনি কেন কোনো ইমার্জেন্সি নাই। কিন্তু যদি প্যারাফাইমোসিস হয়, নো, এখানে আপনি মানে সদর বদর করলে হবে না। এখানে স্টেজ কার্ড একটা ওষুধ দিলেন, যেটা আপনার তার লক্ষণ দিলেন, রেপার্টরির মধ্যে টান দিলেই পাবেন, আপনি অনেক মেডিসিন আসবে। যদি দেখেন যে ক্লিয়ার কাট ইন্ডিকেশন আছে, ওকে, ইউ গিভ ইট, এবং রিলিভ হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, ফাইন। রিলিভ হলো না, তাইলে তাকে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে, সোজা কথা। আচ্ছা, এইগুলো ফাইমোসিস, প্যারাফাইমোসিস। আবার আসি আমরা প্রোস্টেটের মধ্যে সমস্যা হয়। প্রোস্টেটটা বড় হয়ে যাও না কেন, বিশেষ করে যারা ধরেন এই 50 বছর উপরে হলেই প্রোস্টেট বড় হইতে থাকে। আমাদের মতো যারা বয়স 70-এর কাছাকাছি, এর তো প্রোস্টেট প্রায় বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। প্রোস্টেটের নর্মাল, এটা মনে রাখবেন, নর্মাল ভলিউম হলো 20 সিসি, 20 সিসি। এটা অনেকের 60-80 হয়ে যায়। সেটা যাদের হয়, এটা প্রায় তাকে পেশাব আটকে থাকবে, অনেক সময় ক্যাথেটার দেওয়া লাগবে, অনেক সময় রাত্রে ঘুমাতে পারবে না, বারে বারে পেশাব হবে, নানা ঝামেলায় ফেলবে থাকে। যদি ছোট থাকে, ধরেন 20 আছে, 30 হলো, 35 হলো, বা ইভেন ম্যাক্সিমাম ডাবল হলো 40, তাহলে কিন্তু আপনি খুব কমফোর্টেবল টাইম পাবেন তাকে চিকিৎসা করার, এবং হোমিওপ্যাথিতেই অনেক রোগী আরোগ্য হয়ে যাবে। কিন্তু যেটা অনেক সময় বেশি হয়ে যায়, যে বললাম 20-এর জায়গায় 80 হয়ে গেল, লোকটা বয়স্ক, 70 বছর বয়স, বিশাল বড় প্রোস্টেট, এবং অনেক সময় ক্যালসিফিকেশন হয়ে যায়, পেস্টটা একদম ক্যালসিফাইড হয়ে যায়। এখানে অপারেশনের সাহায্য ছাড়া খুব সুবিধা করা যায় না। দেখা যাবে যে রুগীটার, কারণ প্রোস্টেট বড় হয়ে গেলে তার প্রেসার বন্ধ হয়ে যাবে, বারে বারে ক্যাথেটার দিতে হবে, এবং যদি তার ইউরেথ্রাল স্ট্রাকচার হয়ে যায়, তাহলে আবার উপরে গিয়ে হাইড্রোনেফ্রোসিস হয়ে কিডনি নষ্ট হয়ে যাবে। কাজে এত বড় রিস্ক নেওয়া যাবে না। এই জন্য যদি আর্লি হয় বা মাঝামাঝি অবস্থায় হয়, আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারবেন। আবার একটা সমস্যা আছে, যাদের বয়স বেশি, 60-এর উপরে, প্রোস্টেট বড়,
তার আরেকটা টেস্ট আপনি করতে হবে, কারণ এটা শুধু সিম্পল হাইপারট্রফি নাও হতে পারে, এটা ক্যান্সারাস হাইপারট্রফি হতে পারে, তাহলে কিন্তু খবর আছে। এই জন্য আপনি তাকে আলট্রাসোনোগ্রাফি দেবেন প্রস্টেট বোঝার জন্য, প্রস্টেট হাইপারট্রফি, এবং সাথে একটা পরীক্ষা আছে, এটাকে বলে এএসএ। এই পরীক্ষাটার মানে হলো মান হলো 4 পর্যন্ত। যদি 4 এর উপরে হয়ে যায় 5-6 তবু অসুবিধা নাই। অনেক সময় দেখা গেল যে এটা হয়ে গেল একদম 30-40, ক্যান্সারের দিকে যাচ্ছে। এই জন্য আপনি এই এএসএটাও আপনি পরীক্ষা করতে হয়। প্রস্টেট যখন বড় প্রস্টেট হয়, বয়স্ক লোকের প্রস্টেট হয়, যদি দেখা যায় এএসএ অনেক হাই হয়ে যাচ্ছে, তাইলে তাকে আবার প্রস্টেটিক বায়োপসি করতে হবে, ক্যান্সার না বোঝার জন্য। কারণ যদি ক্যান্সার হয়ে গিয়ে থাকে তাহলে এর চিকিৎসা পরিবর্তন আসবে, আর যদি সিম্পল হাইপারট্রফি হয় তাহলে আপনি যা করছিলেন তাই চলবে। কাজে এখানে কনফিউজ হয়ে থাকা যাবে না। কাজে প্রস্টেট এই জন্য যদি মাঝামাঝি হয় আপনি সহজে হোমিওপ্যাথি করবেন। বেশি বড় হয়ে গেলে এবং রোগটার যদি বয়স বেশি হয়, 60-70 হয়, তাহলে এখানে আপনার ডিসক্রিপশন কাজে লাগাতে হবে যে এখানে ক্যান্সার সাথে ঢুকলো কিনা। এখন দেখেন হানিম্যান সার্জারির কথা কিভাবে বলছেন। আমরা যদি দেখি যে 7 নম্বর এফোরিজম, 7 নম্বর সূত্রের 3 নম্বর ফুটনোটে হানিম্যান বলছেন সার্জারি হেল্প নেওয়ার কথা ডাইরেক্ট একেবারে, এবং ওই যে কিডনির পাথরের কথাটা, স্টেক হর্ন ক্যালকুলাসের কথাটাই এখানে চলে আসছে একেবারে। তিনি বলছেন হানিম্যান ইন টেকিং অকেশনাল হেল্প অফ সার্জারি, যে সার্জারির মাঝে মাঝে সাহায্য নেওয়ার প্রশ্নে হানিম্যান বলছেন নাও ইন এ ডিজিজ ফ্রম হুইচ নো ম্যানিফেস্ট এক্সাইটিং অর মেনটেনিং কজ হ্যাজ টু বি রিমুভ। এই যে এগুলাকে বলছেন উনি মেনটেনিং কজ অকেশনালিস, যে তার মনে করে পাথর, একটা পুত্রনালীর মাঝে পাথর আছে, অথবা দেখা গেল একটা ফরেন বডি ঢুকে গেছে গলার মাঝে, নাকের মাঝে, কানের মাঝে, এইগুলাকে বলছেন মেনটেনিং কজ বা কজা অকেশনালিস। এইগুলাকে বের করে দিতে হবে, হ্যাজ টু বি রিমুভড। হানিম্যান বলছেন কি কি জিনিস, উনি এক্সাম্পল দিয়েছেন, এক্সট্রাক্ট ফরেন সাবস্টেন্স দ্যাট মে হ্যাভ গট ইনটু দ্য অরিফিসেস অফ দ্য বডি, যেটা শরীরের বিভিন্ন নালীর মাঝে ঢুকে গেছে। কোথায়? নাকের মধ্যে ঢুকে গেছে, ইসোফেগাসে ঢুকে গেছে, গলনালীতে, কানের মধ্যে ঢুকে গেছে, মূত্র নালীর মধ্যে ঢুকে গেছে, রেকটামে ঢুকে গেছে, ভেজাইনে ঢুকে গেছে, তাইলে এখানে আপনি সার্জারির হেল্প নেবেন। এবং বলছেন ক্রাশ দ্য ভেসিক্যাল ক্যালকুলাস, যে ওই যে বললাম ইউরিনারি ক্যালকুলাস বড় হয়ে গেছে, এখানে হানিম্যান বলছে এটাকে ক্রাশ করো, এই তার নাইলে এটা মেনটেনিং কজ, তার এই রোগের মেনটেনিং কজ হিসেবে থেকে যাবে। অথবা বলছেন ওপেন দ্য ইনফরফোরেট এনাস অফ দ্য নিউবর্ন ইনফ্যান্ট, যে ছোট বাচ্চার পায়খানার রাস্তা হয় না, এটাকে তুমি অপারেশন করে খুলে দাও। এই হানিম্যান অর্গানের মাঝেই এই সব জিনিস নিয়ে আসছে, যে এইসব ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় এবং সেটা নিতে হবে আপনাকে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এবার আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার এটা করে আমরা শেষ করে দেব। এটা হলো অবস্টেট্রিক্স এন্ড গাইনিকোলজি, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা, খুব ইম্পর্টেন্ট। এবং এটা এমন একটা বিদ্যা যেটা হোমিওপ্যাথিক ডাক্তাররা প্রায় জিরো, পড়েই না, পড়াইলেও এটা কোনো রোগী দেখানোর সুযোগ থাকে না। এমনকি বিএইচএমএস ডাক্তার, এমনকি সরকারি হোমিওপ্যাথি কলেজ, আমি নাম ধরে বলি, এমনকি সরকারি হোমিওপ্যাথি কলেজে যারা বিএইচএমএস স্টুডেন্ট, তাদেরও এই সুযোগ কম বা নাই বললেই চলে। তাদের কোনো এখানে ডেলিভারি করা হয় না, তাদের এখানে কোনো ডেলিভারি ওয়ার্ড নেই, ইভেন ডেলিভারি লেবার রুমও নেই, যেটা তাকে উচিত আমি মনে করি। সরকারি হাসপাতাল, সরকারের সমস্ত ব্যবস্থাপনা আছে, এখানে এফসিপিএস গাইনোকোলজিস্ট এখানে অ্যাপয়েন্টেড। তা আপনি 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 লেবার রুম কেন করবেন না, এখানে ডেলিভারি রুম কেন ডেলিভারি করবেন না? এই যে ডাক্তাররা এই সাবজেক্টটা শিখছে অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি, ওরা আপনার সরকারি চাকরি পেয়ে উপজেলাতে যাবে, তো ডেলিভারি কেস আসবে, সেগুলো কিভাবে ডিল করবে? এখানে যেমন বিএইচএমএস এর অবস্থা, ডিএইচএমএস এর তো অবস্থা বুঝতেই পারছেন,
অথচ এই কেসগুলো কিন্তু আপনার কাছে আসবে। বা অনেক সময় হয়তো লোকেরা মনে করে হোমিওপ্যাথিক ডাক্তার তো আর তার ডেলিভারি তো আর বুঝবে না, হয়তো সে আসলোই না, সে অন্য জায়গায় চলে যাবে। কিন্তু দেখেন আমরা হোমিওপ্যাথি হিসাবে কিন্তু এই সাবজেক্টটাও আমরা মেডিকের মতো সার্জারিও আমাদেরকে পড়ানো হয়, প্র্যাকটিসও মেডিসিন পড়ানো হয়, এই যে অপশন গাইনোকোলজির জন্য পড়ানো হয়, কিন্তু যে পড়ানোর মতো পড়া না। জাস্ট কাজীর গরু খেতাবি আছে গোয়ালে নেই, নতুবা এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং দেখবেন যে আপনি হোমিওপ্যাথিক ডাক্তাররা এই আগে 150 বছর আগে হানিম্যান মেডিকেল কলেজে বিশাল বিশাল অবস্টেট্রিক্সের হোমিওপ্যাথিক প্রফেসর ছিলেন, গাইনির হোমিওপ্যাথিক প্রফেসর ছিলেন। ডক্টর এইচ গারেন্সি বিশাল বড় হোমিওপ্যাথ, হেরিং এর বন্ধু এবং বিশাল বড় গাইনিকোলজিস্ট, উনি গাইনিকোলজিস্ট প্রফেসর ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। তাদের বই আছে, বইগুলো আমরা পড়ছি। তাহলে আমি অবস্থাগুলো দেখি কোথায় আমরা কি করব। একটাকে বলে ভিবিএফ, একটা বলে আরবিএফ। মানে কি? ভিবিএফ মানে বেসিকো ভেজাইনাল ফিস্টুলা, আরবিএফ মানে রেক্টো ভেজাইনাল ফিস্টুলা। বেসিকো ভেজাইনাল ফিস্টুলা কিভাবে হয় আমি একটু দেখাই। এই যে দেখুন, যখন ডেলিভারি হয় একটা বাচ্চা, বাচ্চা এই হলো ইউটেরাসটা, আর এখানে হলো এই হলো ব্লাডার, এইটা হলো ইউরিনারি ব্লাডার। এই বাচ্চার মাথাটা যখন এখানে আসে আটকে থাকে, এটাকে বলে অবস্ট্রাক্টেড লেবার, লেবারটা হচ্ছে না। মাথা এখানে আসার নর্মাল নিয়ম হলো আধা ঘন্টার মধ্যে মাথাটা বের হয়ে যেতে হবে, তাহলে সব ঠিক আছে। দেখা গেল এটা যে একদম 4 ঘন্টা ধরে এখানে আটকে আছে, একদিন ধরে আটকে আছে। গ্রামের মাঝে এমন হয়। আমি যখন আরো 43 বছর আগে 81 সালে আমি উপজেলা মেডিকেল অফিসার হয়ে আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েছিলাম, তখন অনেক কেস ডিল করছি আমি নিজে। এইভাবে অবস্ট্রাক্টেড লেবার আসতো, আমরা এগুলো ডেলিভারি করেছি। এখন কত অবস্ট্রাক্টেড লেবারের সবটা আপনি ডেলিভারি করাইতে পারবেন না, কিছু আছে অপারেশন করতে, সিজারিয়ান করতে হবে। আবার কিছু কতগুলো বাচ্চা মরে যায়, বাচ্চা মরে গেছে, তাই আবার এটা অন্য ব্যাপার। তখন এটাকে করে এই যে ব্লাডার আর ইউটেরাসের দুইটা ওয়াল একত্রে, এটা হলো হাড্ডি, যে পিপিক বোন। তো দেখেন বাচ্চার মাথা আর পিপিক বোনের মাঝখানে পড়ে গেছে ইউটেরাসের ওয়াল এবং আপনার ব্লাডারের ওয়াল, এই দুইটা লেগে লেসিস হয়ে যাবে। দেখা গেলো বাচ্চাটা হয়তো মরা বাচ্চা বের হইলো 3 দিন পরে, কিন্তু এরপরে এই যে অংশটুকু যেটা চাপের সম্মুখীন হয়েছিল, এটা নেক্রোসিস হয়ে ডিজেনারেট করে এটা পচে পড়ে যাবে। এবং তখন এই ভেজাইনা এবং ইউরিনারি ব্লাডার দুইটার মধ্যে একটা ফিস্টুলা হয়ে যাবে, কানেকশন। এই যে এখানে দেখেন কানেকশন হয়ে গেছে, এই যে ভেজাইনা এই হইলো ইউটেরাস, কানেকশন হয়ে গেছে। তখন দেখা যাবে যে এই মহিলার প্রস্রাব বের হচ্ছে না, এই ভেজাইনা বের হতে থাকে এবং ভেজাইনার সময় দুর্গন্ধ থাকবে, একদম মানে একটা মেসি অবস্থা। এটা হোমিওপ্যাথি, এটা অ্যানাল ফিস্টুলার মতো না। এটা হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য এটাকে হয় রিপেয়ার করা। খুব ভালো গাইনোকোলজিস্ট হলে তারাও করতে পারে। এটাকে এই ফিস্টুলাকে রিপেয়ার করে দিতে হয়। তো এটাকে হলো বেসিকো মানে ভেজাইনা হলো ভেজাইনা, বিটুইন ভেজাইনা এবং ইউরিনারি ব্লাডের মাঝে ফিস্টুলা হয়ে গেল। আবার অন্যদিকে হতে পারে এই মাথা এইদিকে রেকটাল ওয়ালের সাথে ফিস্টুলা হয়ে যেতে পারে, ফিস্টুলা বিটুইন রেকটাম এন্ড ভেজাইনা। তাইলে হবে কি, ওই রুগীর পায়খানা সব বেজে নিতে পারিবে। দেখছেন অবস্থাটা, মেসি অবস্থা। আমার রুগী আছে ফিস্টুলা, তার পায়খানা বের হয় বেজে নিয়ে দিয়ে, খুব কষ্ট, খুব খারাপ অবস্থা।
এটারও বেটার হলো এর রিপেয়ার করে দেওয়া, রিপেয়ার করে বন্ধ করে দিলে তার অবস্থা ক্লিয়ার হলো। কাজেই আমরা যদি বলি যে বিবিএফ এবং আরবিএফ এর প্রাইমারিলি সার্জারি, আপনি বললেই রুগী সার্জারিতে যায় না, আপনি এখানে কিছু সুযোগ পাবেন। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যদি এটা রিসেন্ট হয়, রিসেন্ট হলে অনেক সময় ফিস্টুলাটা ভালো হয়ে যেতেও পারে। আপনি ট্রাই করতে, যদি ট্রাই করে হলো না দেন সার্জারি। এখন আসি আমরা আরেকটা অবস্থা, একটোপিক প্রেগনেন্সি। এটা অনেকে বুঝেন কিনা, যারা বুঝেন ভালো, যারা বুঝেন না তাদের জন্য একটু বলছি। একটোপিক প্রেগনেন্সি হইলো বাংলাতে এটার বলি যদি এটা বলে আস্তানিক গর্ভ। আস্তানিক গর্ভ মানে কি? গর্ভ হয় সাধারণত দেখেন এই জ্বরের মধ্যে, আর যদি গর্ভটা জ্বরের মধ্যে না হয়ে ফেলোপিয়ান টিউবের মাঝে হয়ে যায় এটাকে বলে একটোপিক প্রেগনেন্সি। এখন আপনি কি মনে করেন এই যে একটা টিউব, কত চিকন টিউব, এর মাঝে এই যে প্রেগনেন্সিটা হলো, এটা কি এত বড় বাচ্চা হবে? এখানে এত ফাইটটা শেষ হয়ে যাবে। এই জন্য এটা বড় জোর 2-3 মাসের পর এটা ফেটে যায়, টিউবটা ফেটে গিয়ে প্রবল রক্ত বেরোতে থাকবে, এবং রক্ত বেরিয়ে রক্ততেই রোগী অপারেশন করে এটাকে কেটে বন্ধ করতে পারে, তাইলে বাঁচলো, নাকি রোগী মারা যাবে। কাজেই যদি আপনি কোনো রোগীকে একটোপিক প্রেগন্যান্সি সাসপেক্ট করেন, আর কোনো হোমিওপ্যাথি চিকিৎসা নাই, যদি দেন তাহলে এটা ক্রাইম, আপনাকে একদম জেলে মানে ভালো করে নাস্তানাবুদ করা যাবে। একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস হয়ে গেছে আর হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছেন, তাহলে কিন্তু ক্রাইম। তাহলে একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস হয়েছে, সাথে সাথে হাসপাতাল, দেরি করা যাবে না, কারণ বাই চান্স ফেটে যায় তাহলে রোগী মারা যাবে। এটাকে বলে একটোপিক প্রেগন্যান্সি। কি করে বুঝবেন একটোপিক প্রেগন্যান্সি? এটা দেখেন, আমরা যখন ডাক্তার হয়েছি আরো 1980 সালে, তখন কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি এত অ্যাভেলেবল ছিল না, তখন ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হতো। তো রোগী কি বলবে আপনাকে? একটা শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া বলবে যে আমার এই যে 1.5 মাস থেকে আমার মাসিক বন্ধ, শর্ট পিরিয়ড। 4 মাস বলবেন, কারণ 4 মাস আগে তো ফেটে যাবে ওইটা। এটা ইউজুয়ালি আপনাকে 1.5 মাস 2 মাস বলবে, গেল 1। 2 নম্বর বলবো যে আমার ডান বা বাম দিকে যেদিকে একটোপিকটা হয়েছে, যে এখানে একটা তীব্র ব্যথা হয়, হঠাৎ ব্যথা হয়ে ছেড়ে দেয়, আবার আসে ব্যথা, এবং হালকা ব্লিডিং হয় আমার ভেজাইনা দিয়ে। এই 3টা কথা। তার শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, মাসিক বন্ধ আছে 1.5 থেকে 2 মাস, মাঝে মাঝে তীব্র ব্যথা হয় ডান বা বাম দিকে, এবং হালকা রক্ত যায়। এটা হইলে আপনি সাসপেক্ট করবেন একটোপিক প্রেগন্যান্সি। এবং এখন তো সহজ, আমরা আগে ভেজাইনাল এক্সামিনেশন, এপিডুরাল এক্সামিনেশন করে এটা চিন্তা করতাম। এখন আপনি পাঠিয়ে থেকে রোগীকে পাঠিয়ে দেন আপনি হাসপাতালে বা গাইনোকোলজিস্টের কাছে। কাজে এটা ক্লিয়ার কাট, একটোপিক প্রেগন্যান্সিতে নো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, সোজা কথা একদম। আচ্ছা, আরেকটা আসি আমরা, গ্রস সিপিডি অথবা অবস্ট্রাক্টেড লেবার। এখানে কি করবেন? সিপিডি মানে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, অথবা লেবার অবস্ট্রাক্টেড হয়ে গেছে, এখানে কি করবেন আপনি? এই যে আমি দেখাচ্ছি, এখানে দেখেন, এই যে দেখেন, এই যে হলো বস্তি কোটর, আর এগুলো বাচ্চার মাথা। এখন অনেক সময় হয় কি যে মায়ের বস্তি কোটরটা জন্মগত ভাবেই সরু, চিকন, এর স্পেস কম। সেন্ট্রাল, এটা যদি বুঝে বললাম, যেহেতু কলেজগুলো পড়ে না, বুঝার উপায় নাই, তবু আমরা একটু চেষ্টা করি। এই যে দেখেন, এই যে প্লাসেন্টা বা ফুল, গর্ভফুল। সাধারণত গর্ভফুলটা ইউটেরাসের সাইডে হয়, অনেক সময় উপরে হয়, কিন্তু কখনো কখনো এটা নিচের দিকে হইতে থাকে। দেখেন এই যে
দেখেন বেজানের ইউটেরাসের মুখে সার্ভিক্সের কাছে চলে আসছে। এসে এসে এমনও হতে পারে যে গর্ভফুলটা পুরো সার্ভিক্সের মাঝে হয়ে গেল, এটাকে বলে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। এই যে দেখেন এখানে তার গর্ভফুলটা একদম সার্ভিক্সের উপর বসে আছে একেবারে, এটার সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। এটা বাচ্চা হলে মা মারা যাবে, কারণ বাচ্চা হতে হতে যখন প্লাসেন্টা বের হয়ে যাবে আগে, প্লাসেন্টা বের হওয়ার কথা পরে, যে প্লাসেন্টা আগে বের হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর ব্লিডিং হবে, বাচ্চা বের হওয়ার পরেও ব্লিডিং থামবে না এবং একদম পিপিএইচ হয়ে রোগী মারা যাবে। এই জন্য যদি এটাকে বলে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া হয়, সেন্ট্রাল প্লাসেন্টা, সাইডে হলে হবে না, সাইডে হলে চান্স নেওয়া যায়। এরকম হলে কেমনে বুঝবেন আপনি সেন্ট্রাল প্লাসেন্টা সোজা? আপনার কাছে রোগী আসছে 32 সপ্তাহ 8 মাসের প্রেগনেন্সি, আলট্রাসোনোগ্রাফিতে পাঠান, দেখলেন যে এটা প্লাসেন্টা একদম সার্ভিসের মধ্যে আছে, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। এখানে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসাও না, কোনো না, সোজা পাঠাবেন আপনি অবস্টেট্রিশিয়ানের কাছে। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এটা সরে যাবে এবং আশা করা বৃথা, বরং তার ডেলিভারি স্টার্ট কিন্তু অবস্থা খারাপ হবে। প্রিভিয়া হলে সার্জারি। এখন আসি আমরা অল্প কয়েকটা, আমার মনে আর 5-6 মিনিট নিব আমি শেষ। কনজেনিটাল ডিফর্মিটি আছে অনেক মহিলাদের। গত পরশুদিন আমি একটা পেশেন্ট পেয়েছি, এই যে এটা বাইকন্ডের ইউটেরাস, বাচ্চা হচ্ছে না মহিলা। আচ্ছা, তাহলে জরায়ুর কিছু কনজেনিটাল জন্মগত বৈকল্য আছে যার জন্য বাচ্চা হবে না এবং নানা ধরনের সমস্যা হবে। এখানে কি হোমিওপ্যাথি করার কোনো স্কোপ আছে? দেখি আমরা। এটা হলো বাইকর্নুয়েট ইউটেরাস। জরায়ুটা এক, আচ্ছা আমি দেখি কিছু ছবি দেখা যায়, কেভিটির ভিতরে একটা গব্বর। এটা না হয়ে যদি এইটা যদি মাঝখানে ঢুকে যেত, এখানে একটা ওয়াল হয়ে গেলে এটা হলো বাইকর্নুয়েট। এদিকে একটা ইউটেরাসের অংশ, এদিকে একটা ইউটেরাসের অংশ, এখানে যদি একটা ওয়াল আর সাইড খালি থাকবে এবং এই ছোট্ট জায়গার মাঝে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে। এই জন্য এটাকে আপনি ওষুধ দিয়ে ভালো করতে পারবেন না, এটা কনজেনিটাল ডিফর্মিটি। এরকম যদি আপনি কেস পান, আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যাবে, হিস্টেরোসালফিংগ্রাফি করলে বোঝা। অনেক সময় মনে করেন মহিলারা আসে আমাদের কাছে, বাচ্চা হচ্ছে না বা বাচ্চা নষ্ট হয়ে গেছে, 2-3টা বাচ্চা নষ্ট হয়েছে। আরে কেন নষ্ট হলো? ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেলো বাইকর্নুয়েট ইউটেরাস, যে দুই দিকে মানে মাঝখানে ভাগ করা, এই যে ঠোঁট কাটার মতো মনে করেন, ঠোঁট কাটা, এটি হলো জরায়ু কাটা, দুইটা হয়ে গেছে। হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে খামাখা সময় নষ্ট করে লাভ নাই, তাকে অপারেশন করে এটাকে রিপেয়ার করতে হবে। সেপ্টেড ইউটেরাস কি কথা, ইমপারফেক্ট হাইমেন, এটা একটু বলে দিই। অনেক মহিলাদের আমরা জানি হাইমেন যেটা সত্যিচ্ছদ, এটা বয়স হইতে হইতে, বিয়ের বয়স হইতে হইতে সাধারণত এটা টিয়ার হয়ে যায়, ফেটে যায় কোনো কারণে। আমি নিজেই দেখেছি, আমার ছাত্র জীবনে দেখেছি পারফোরেট হয় নাই মহিলার, এবং দেখা গেল যে মেয়েটার বয়স 18 বছর কিন্তু মাসিক হচ্ছে না। মা বাপ একটু দুশ্চিন্তাগ্রস্ত, ও মা, শেষে দেখা গেলো পেটের নিচে বিশাল টিউমার। এই টিউমার নিয়ে চিকিৎসা করার জন্য হাসপাতাল নিয়ে আসছে, যে ইয়াং মেয়ে, 18 বছরের মেয়ে, আপনার মেন্স হচ্ছে না, আবার পেটের মাঝে তলপেটের টিউমার। আসলে এটা টিউমার না, এই যে তার হাইমেনটা ইমপারফোরেট, ছিঁড়ে নাই, ছিদ্র নাই এখানের মধ্যে, কিন্তু তার মাসিকে রক্ত জমতেছে। কিন্তু এই মনে করেন 1 বছর ধরে বা 1.5 বছর ধরে মাসিক হয়, এটা আবার শুকাইয়ে পানিটা সরে যায়, আবার শক্ত রক্তটা থেকে যায়, এই থেকে গিয়ে ইউটেরাসটা ফুল হয়ে যায় এবং তখন ইউটেরাসের ভিতরটা লাইনিং নষ্ট হয়ে যেতে পারে। এই কেস নিয়ে আসে হাসপাতালে। এখানে আমি মনে করি এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়ার দরকার নেই। এটা জাস্ট ছোট্ট একটা অপারেশন করে, অপারেশনও না, জাস্ট চাকু দিয়ে প্লাস চিহ্নের মতো দুইটা ইনসিশন দিয়ে দেয়, দিলে সমস্ত ফাঁস করে বেরিয়ে যায়। বের হতেই থাকে 2-3 দিন ধরে। এখানে একটু খুব হাইজিন মেনটেন করতে হয় এবং আলটিমেটলি সি বিকামস অল রাইট। এখানে ধরেন এটা ফুরার মতো না যে আমি একটা সাইলিসিয়া দিয়ে দিলাম, হিপারসালফ দিয়ে দিলাম, ফেটে গেল, কারণ এখানে আপনি এটা জন্মগত বৈকল্য, তার এই যে এটা ফেটে যাওয়ার কথা, ফাটে নাই, কাজে এখানে জাস্ট একটা ইনসিশন দেওয়াই যথেষ্ট। কাজে এখানে আমি হোমিওপ্যাথিক চিকিৎসার স্কোপ দেখছি না, এটা সার্জিক্যাল এই ইনসিশনটা দেওয়াই দরকার। গেল এটা।
আচ্ছা, যেমন চিকিৎসা করা সম্ভব হোমিওপ্যাথি কোন জায়গায়, যদি বেনাইন টিউমার অফ ওভারি এবং ইউটেরাস হয়। আমরা প্রায়ই দেখি, এই যে দেখেন ওভারির মাঝে টিউমার হচ্ছে, ওভারির টিউমার। আবার এই যে দেখেন ওভারির বিশাল টিউমার। এই যে জ্বরের মধ্যে টিউমার, এটা বলে ফাইব্রয়েড। ফাইব্রয়েড 3 ধরনের, একটা বলে সাবসেরাস, একটা বলে সাব মিউকাস, সাব এন্ডোমেট্রিয়াল, একটা বলে ইন্ট্রামিউরাল। মানে এনিওয়ে এই যে টিউমার গুলা, এইগুলার এলোপ্যাথিতে কোনো ওষুধ চিকিৎসা নাই, সুজাগত অপারেশন। এখন মনে করেন একটা ইয়াং মেয়ে, বাচ্চা হয় নাই, তার এই অনেকগুলো ফাইব্রয়েড আছে, এখানে এলোপ্যাথি কিচ্ছু করার নাই। অনেকের সময় আছে একটা ধরে হয়তো 8টা 10টা ফাইব্রয়েড ফেলে দেয় ওরা, ফেলে দিয়ে অনেক সময় লাভ হয় না, দেখা গেল যে আবার গজাই যায়। অথচ এখানে হোমিওপ্যাথির কিন্তু খুব ভালো স্কোপ। আপনার চিকিৎসাগুলো আমাদের কাছেই অনেক নিশ্চয়ই আমাদের অন্যান্য কলিগদের কাছে হয়েছে। এই যে ফাইব্রয়েড ভালো হয়ে যাবে, তার বাচ্চা হয়। ওভারির ক্ষেত্রে তাই, ওভারির সিস্ট টিউমার অহরহই ভালো হোমিওপ্যাথির হাতে। তবে যদি ওভারির টিউমার বেশি বড় হয়ে যায়, অনেক সময় দেখবেন একদম অ্যাসাইটিসের মতো বিশাল বড় ওভারিয়ান টিউমার, এইটা আপনি ভালো হওয়া তো সহজ না। এই পানি কত বছর আপনি ভালো করবেন? কাজে যদি বিশাল হয়ে যায় এবং খুব সাসপিশিয়াস ধরনের হয়, এবং আরো একটা সমস্যা থেকে যায় যে আরো বড় হয়ে যায়, এটা টুইস্টেড ওভারিয়ান সিস্ট, ওভারিটা টুইস্ট হয়ে যেতে পারে, পরে এই জায়গা ওই যে অবস্ট্রাক্টেড হার্নিয়ার মতো অবস্থা হয়ে যাবে, এটা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। এই জন্য যদি বিশাল ধরনের ওভারিয়ান টিউমার হয়, এটা অপারেশন করাই ভালো। যদি ছোট হয়, সিস্টিক হয়, এটা হোমিওপ্যাথিক চিকিৎসায় আরামে ভালো হয়। আমার মনে হয় আমরা শেষ করে দিচ্ছি। বেনাইন টিউমার অফ দ্য ব্রেস্ট, অনেক সময় দেখবেন, নিশ্চয়ই আমাদের সবার কাছে আসে, ব্রেস্টের মাঝে নডিউল আছে, ছোট নোড, ছোট টিউমার, ফাইব্রোসিস্ট, এগুলো অহরহ হোমিওপ্যাথি চিকিৎসা ভালো হয়, অহরহ। আমি আর বললাম না। এখানে শুধু যদি মনে করেন আপনি মহিলার বয়স বেশি এবং খুব শক্ত টিউমারটা, এবং বগলের মাঝে আরো 2টা গ্ল্যান্ড আছে, এখানে কিন্তু আপনার ক্যান্সার সাসপেক্ট করতে হয়। এখানে হয়তো তার ব্রেস্ট ক্যান্সার। এখানে এফএনএসি করা আমি মনে করি সাজেস্টেবল। কেন? কারণ এটা যদি ক্যান্সার হয়, তাহলে এক ধরনের মানে চিকিৎসার গতি অন্যরকম হয়ে যাবে। আর যদি বেনাইন থাকে, তাহলে একরকমের। কাজে যদি সাসপিশন থাকে, তাহলে সাসপিশন শুড বি রিমুভড বাই এফএনএসি। আর যদি ইয়াং হয়, তাহলে করার দরকার নেই, আপনি চিকিৎসা করতে পারেন। কাজে এখানে মোস্টলি হোমিওপ্যাথিক চিকিৎসা শুধু সাসপিশিয়াস কেসে আপনি হেল্প